ভাই ভাই বিশ্বাস করেন ভাই, আমি তাকে নিজের হাতে গুলি করেছিলাম, আর গুলি খেয়ে বাইক নিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। বিশ্বাস করেন। তাহলে আরাফ আর ওমর কোথায়? তারাও তো তোর সাথে ছিল, তারা কই গেল? সেটা তো ভাই আমিও ভাবতেছি, ওনারা গেল কই। যা এখন যা কুত্তার বাচ্চা, আর খুঁজে আনতে না পারলে তোর মরণ কেউ আটকাতে পারবে না, মনে রাখিস। আচ্ছা ভাই। এই বলে লোকটা সেখান থেকে বেরিয়ে পড়ে, কারণ তাকে খুঁজতে হবে আরাফ আর অমরকে। তা না হলে তার কপালে যে মরণ কামনা আছে। আর ওইদিকে শালার এই হারামজাদা আসলে একটা হিংস্র হয় না, তা না হলে তার মা বোন আর তার ভালোবাসাকে মেরে ফেলার পরও সে এখনো কুত্তার মতো মানুষ মারছে। শালা যদি সত্যি না মরে তাহলে তো। এই কথাগুলো চিন্তা করতে করতে সে একটা লম্বা শ্বাস ছাড়ে, কপালের ঘামগুলো মুছে নেয়, কারণ ও ভালোই বুঝতে পারছে যে সে বেঁচে থাকলেও তার মরণ হবে যন্ত্রণা দিয়ে, ধীরে ধীরে কষ্ট দিবে। কারণ সে যে মানুষরূপী একটা হায়না। রাত তখন 2:15 চট্টগ্রামে কাজী দেওরি মোড় চত্বরে কয়েকটা কুকুর ডাকছে। নিস্তব্ধতায় ছেয়ে রয়েছে চারপাশ। কয়েকজন মানুষ রাস্তার পাশে ছেঁড়া কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোয় হালকা পাতলা দেখা যাচ্ছে আশেপাশে, আর কয়েকটা ল্যাম্পপোস্ট নিভু নিভু করছে, একবার জ্বলছে তো একবার নিভে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মোড়ের চত্বরে থাকা কুত্তাগুলো কাকে দেখে যেন আসতে গর্জিয়ে ডাকা কুত্তাগুলো হঠাৎ কেন যেন চুপ হয়ে গেল। রাস্তার পাশে বসে একজন বুড়ো লোক আকিজ বিড়িতে গাঁজা ঢুকিয়ে টানছিল। তার চোখ আটকে যায় মোড় পার করা সেই ছেলেটার দিকে। সে বিড়িতে টান দেওয়া বন্ধ করে দেয়, তাকিয়ে থাকে এক দৃষ্টিতে তার দিকে। ছেলেটার হাতে জ্বলন্ত সিগারেট, এক পা করে নিচের দিকে তাকিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে সে সেখানে একটা বট গাছের নিচে গিয়ে বসে। পরপর দুটি টান দেয় সিগারেটে। গভীর রাত যেন আরো গভীর হয়ে পড়েছে। চারপাশ ঘিরে রয়েছে অন্ধকার। তাকে যেন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। হালকা বাতাস বইছে এলাকাটা জুড়ে। সে নিচের দিকে করে থাকা মাথাটা আস্তে করে উপরে তুলে। প্রকৃতি যেন ভয়ে কুঁকড়ে উঠে তাকে দেখে। চারপাশ আরো নিস্তব্ধ হয়ে পড়ে। সে আস্তে আস্তে উঠে দাঁড়ায় এবং হাঁটতে থাকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। সিগারেট তখন শেষ হয়ে এসেছে। সে হাঁটতে হাঁটতে তার পকেটে হাত দেয় আর বের করে আনে সিগারেটের প্যাকেট এবং আরেকটা আগুন জ্বালিয়ে পোড়াতে থাকে তার ঠোঁট আর অন্তর, আর হাঁটতে থাকে অজানা গন্তব্যে। হ্যালো আরিয়ান, কোথায় তুই? আমি এখন কাজের দেওয়ার মোড়ে, তুই কই? আমিও তো সেখানেই, পুলিশ বক্সের সামনে। কই? ওই দেখছি, দাঁড়া আসতেছি। আয়। আরিয়ান পুলিশ বক্সে কাসামনের নাহিদের কাছে যায়। তারাও আসছে চট্টগ্রামে কাউকে খুঁজতে। কিরে, তোর না নতুন ব্রিজ এলাকায় যাওয়ার কথা? যাচ্ছিলাম তো, যাওয়ার পথে দেখলাম পুলিশ চেকপোস্ট। এখান দিয়ে নাকি যাওয়া যাবে না, এখানে নাকি গতকাল রাতে খুন হয়েছে। দেখছি এখন, তা একটা জিনিস খেয়াল করছস? কি? আরে লাশটা দেখছস? না, আমি গিয়ে লাশ পিপিতে ঢাকা দেখলাম। দাঁড়া। নাহিদ তার ফোন বের করে আরিয়ানকে লাশের ছবি কয়েকটা দেখায়। দেখ লাশগুলা। দোষ, এ তো। সেটা আমি প্রথমেই দেখেছি, এই চিহ্নটা একমাত্র ওরই। আর খুন করার ভঙ্গিমা দেখছস, পুরো তার মতো। হ্যাঁ, তার মানে ও এই শহরে আছে, আর তাও আমাদের আশেপাশে। আচ্ছা চল, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। হ্যাঁ চল। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। এদিকে আহিয়া কলেজের জন্য বের হয়েছে। সে আর তার বান্ধবী অনন্যা তারা একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। ওই বাদুড়ি, কি এত চিন্তা করছিস? শুনি একটু। বলিস না রে বোন, গতকাল রাতে আসিফের বন্ধু মাহিনকে কে বা কারা যেন বিভৎসভাবে খুন করেছে। হ্যাঁ, সকালে আব্বু আম্মুকে একটা খুনের ব্যাপারে কথা বলতে শুনেছিলাম। বিশ্বাস করবি, এমন খুন কোনো হিংস্র প্রাণীকেও করে না। কি বলতাম তোকে, চিন্তা করলেই বমি আসে। থাক বোন, বলিস না, আমার এমনি এসব ভয় করে। জানি। তারা এমন আরো কথা বলতে বলতে কলেজে চলে আসে। কলেজের গেটে রিক্সা থেকে নামতে আহিয়ার চোখ ক্যাম্পাসের ভিতরে চলে যায়। সে স্পষ্ট দেখতে পায় একটা ছেলেকে খুব মারছে। সে অন্যান্যের সাথে কোনো কথা না বলে চলে যায় সেই জায়গায়। গিয়ে দেখে কলেজের বড় ভাই আশরাফ কোনো একটা ছেলেকে খুব মারছে। ওইদিকে অনন্যাও চলে আসে। অনন্যা এসে আহিয়াকে বলে, ওই চল এখান থেকে, ওরা ভালো না, এগুলো খারাপ ছেলে, চল। কেন? দেখছিস না ওরা কিভাবে একজনকে
মারছে? এতক্ষণ রিক্সায় বলেছিলি কি তুই এসব ভয় পাস, আর এখন মাদার টেরিজা সাজতে আসছিস? দেখ বোন, তুই এই শহরে নতুন, আসছিস মাত্র 3 দিন, তুই এখনো পুরো শহর চিনে উঠতে পারছিস না। চল এখান থেকে। তোর কি হয়েছে? কিছুই হয় নাই। এই বলে অনন্যা আহিয়াকে টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। তুই আসলে 1 নম্বরে ভীতু। হইছে, ভালো হইছে। তুই জানছস এগুলো কে? কে ওরা? উফ, এগুলো এই শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী আসলামের ছেলে। আসলাম কি আবার? এত কিছু তো জানতে হবে না, চল ক্লাসে। আহিয়া আর কিছু বলে না, সেও চলে যায় অনন্যার সাথে ক্লাসের এদিকে। স্যার কোনো কিছু পেলেন ছবিগুলো দেখে? কিছু তো পাইনি মিস্টার আকরাম, তবে এটার পেছনে কে আছে তা আমি আন্দাজ করতে পারছি, তবে সন্দেহ আছে। কে আছে স্যার? সেটা এখন না বলাই ভালো মিস্টার আকরাম, কারণ এটা আমার পার্সোনাল ধারণা, আগে শিওর হয়নি। ওকে। আচ্ছা স্যার। এই বলে কেবিন থেকে ওসি আকরাম বের হয়, আর সিআইডি অফিসার নোমান বসে বসে ভাবতে থাকে। ওর হুদিশ পাওয়া যাচ্ছে না। আজ প্রায় 1.5 বছর সবাই ভেবেছিল সে হয়তো মারা গেছে, কিন্তু আজকের মার্ডার কেসটা মারা স্টাইল পুরো ওর মতন, আর সবচেয়ে স্পেশাল ওই চিহ্নটা, সেটা ও ছাড়া আর কেউই ব্যবহার করে না। তাহলে কি ও বেঁচে আছে? না, বেঁচে থাকলে তো দেশে কিছু না কিছু একটা হতো, নাকি ওর মতন খুন করে কেউ আতঙ্ক ফেলাতে চাইছে, নাকি অন্য কোনো প্ল্যান? না, বিষয়টা নিয়ে ভাবতে হবে। অফিসার নোমান উঠে রওনা দেয় মার্ডার হওয়া জায়গাটার উদ্দেশ্যে। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। কি রে, কোনো খোঁজ খবর পালি আরাপ আর ওমরের? না ভাই, খুঁজতেছি, পেয়ে যাব ভাই, একটু অপেক্ষা করুন। কিছু না বলে কোল কেটে দেয় আহিয়া, আর অনন্যা ক্লাস শেষ করে বের হয়। অনন্যা চল, আজ ফুচকা খাবো। ওকে চল। তারপর তারা কথা বলতে বলতে একটা রিক্সা নেয়, রিক্সা করে জামাল খানে এসে নামে। তারপর রিক্সার ভাড়া মিটিয়ে গিয়ে বসে ফুচকার দোকানে। মামা 2 প্লেট ফুচকা দিন। দেখতেছি। এদিকে তারা ফুচকা খাচ্ছে আর বক বক করছে। ঠিক সেই সময় আহিয়ার চোখ গিয়ে পড়ে একটা ছেলে দিকে, একা একা বসে বসে সিগারেট আর চা একসাথে খাচ্ছে সেদিকে। অনন্যা দেখ ছেলেটাকে। কাকে? ওই যে দেখ, সিগারেট আর চা খাচ্ছে একসাথে। পাগল আর কি, বাদ দে, আমাদের কি। এই বলে অনন্যা আর প্লেট ফুচকা নেয়, কিন্তু আহিয়া তখনও তাকিয়ে থাকে ছেলেটার দিকে। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, উল্টো দিকে ফিরে বসে আছে যে তাই। আহিয়া আর অনন্যা ফুচকা খাওয়া শেষ করে রওনা হয় বাসার উদ্দেশ্যে, আর ওদিকে বসে বসে সিগারেট চা খাওয়াচ্ছে, এটা মুচকি মুচকি হাসছে আহিয়া আর অনন্যা যাওয়া দেখে। সে উঠে হাঁটা শুরু করে। রাত তখন 12:30। চট্টগ্রামের বন্দর এলাকায় চলছে মাদকের ভায়াল চোরাচালান। সেখানে উপস্থিত চট্টগ্রামের দুর্দর্শ শান্তি আসলাম আর তার ভাই সচিব। তারা বন্দর দিয়ে মালয়েশিয়া থেকে আনা মাদকগুলো বাংলাদেশে প্রবেশ করিয়ে তা পুরো দেশে সাপ্লাই দেবে। আহা ভাই, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমরাও ওইশালা মরার পর একটু শান্তি পাবে এসব কাজ করতে পারছি, ওইশালা থাকলে তো এসব কিছু করা যেত না। ওই তাড়াতাড়ি কর সবাই, জিসান গিয়ে দেখ তো ট্রাক কয়টা আসছে। আচ্ছা ভাই। জিসান সেখান থেকে হাঁটা শুরু করে রাস্তার উদ্দেশ্যে। সে রাস্তায় পৌঁছে দেখে সেখানে কিচ্ছুই নেই। ও কিছুটা অবাক হয়ে পড়ে, কারণ এতক্ষণে এখানে 5-6টা ট্রাক থাকার কথা, কিন্তু এখানে একটাও নেই। শুনশান পুরো রাস্তাটা, শুধু ল্যাম্পপোস্টের আলোয় হালকা কিছু দেখা যাচ্ছে, তবে বেশি দূর পর্যন্ত না। হঠাৎ তার পিছনে কেউ একজন বলে ওঠে, কিরে জিশান, ভাইরে ভুলে গেছস? কথাটা শুনে সে হকচকে উঠে পিছনে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। সাথে সাথে হাতে পিস্তল নিয়ে নেয় জিসান আর বলেন, কে এখানে, কে? এবার উপর থেকে আসে কথাটা, আমি রে, আমি তোর সাগর ভাই। কথাটা শুনে তার ভিতরে সব শুকিয়ে যায় একেবারে, শরীরের পরশ দাঁড়িয়ে যায় সাথে সাথে। তবুও সে কি যেন ভেবে সাহস করে বলে, কোন সাগর, কোন ভাই তুই? এবার তার পিছন থেকে শোনা যায় কথাটা, এই সাগরকে মারার চিন্তা করলেই আমি তার আত্মা টেনে বের করে নিয়ে আসি, আর তোরা সেই সাগরকেই মারার চেষ্টা করলি। লেটস এন্ড দ্য গেম। কথাগুলো শুনে জিসান ভয়ে একাকার, তার পুরো শরীর ঘামে ভিজে যায়
আর তার কিছু বলার ক্ষমতা নেই, কথা যেন তার গলায় আটকে গেছে। আসলাম কোকিনের বক্সটা খুলতে যাবে, ঠিক সেই সময় জিসানের লাশটা উড়ে সে বক্সের উপর পড়ে। আর একটা শব্দ বাতাসে ভেসে আসে, লেটস ইন দ্য গেম। বাতাসে ভেসে আসা শব্দ শুনে সেখানে থাকা সবার বুকে ধরাস ধরাস করে হৃৎপিণ্ডে তোড়পাড় শুরু হয়ে যায়। আসলামের ঘাড় বেয়ে ঘাম পড়তে শুরু করে। সজীব তখন কি বলবে কিছুই বুঝতে পারছে না। চারপাশে নীরবতা ছেয়ে রয়েছে, কারো মুখে কোনো কথা নেই। 1.5 বছর ধরে উধাও থাকা সাগর ভাই হুট করে কোথাও থেকে আসবে সেটা ভেবে উঠতে পারছে না আসলাম আর সজীব। পরক্ষণে আসলাম ভাবতে লাগলো, না না, তাকে তো ইফতি ভাই মেরে ফেলেছে। ও কোথা থেকে আসবে? আমি নিজে দেখেছি তাকে 2200 পার থেকে নিচে পড়ে যেতে। আসলাম কিছুটা সাহায্য গিয়ে নেই বুকে এবং তার গ্যাংয়ের কয়েকজন বলে, ওই যা তো লাশটিকে এদিকে নিয়ে আয়, দেখি কার লাশ এটা। আচ্ছা ভাই, এটা দেখতে তো প্রায় জিসানের মতো লাগছে, ও নয় তো? লোকটা খুব ভয়ে ভয়ে এগোতে থাকে লাশটা দিকে। সে লাশের কাছে গিয়ে লাশটাকে উল্টে দিকে ঘুরিয়ে নেয়। সেখানে উপস্থিত থাকা সকলে স্পষ্ট দেখতে পায় যে এটা সজীবের কাছের মানুষ জিসান। জিসানের এমন ভয়াবহ বিধ্বস্ত লাশ দেখে সবাই আটকে ওঠে। আর এদিকে তো আসলাম আর সজীবের মুখ একদম বন্ধ, তারা কিছু বলার সাহস পাচ্ছে না। এতক্ষণ তো ভাবছিল হয়তো অন্য কেউ তাদের আতঙ্কে ফেলতে চাইছে, কিন্তু না, এটা সাগর ভাই। আসলাম স্পষ্ট দেখতে পাচ্ছে জিসানকে হাতুড়ি দিয়ে পুরো মাথা থেতলিয়ে দিয়েছে, তার বাম হাত কেটে ফেলা হয়েছে এবং তার গলার পুরো বুক জুড়ে অনবরত গুলি করা হয়েছে। আর তারা আরো বেশি শিওর হয়ে পড়ে যখন সেই চিহ্নটা দেখে। স্পষ্ট বুঝতে পারে জিসানের বুকের এক পাশ রয়েছে একটা হায়নার আঁকা। রাত তখন খুব গভীর, নিস্তব্ধতা হয়ে পড়েছে এলাকা জুড়ে। চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে আসলামের গ্যাং এবং লোকজন। আসলাম ভয়ে একাকার। সে কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মোবাইলটা বের করে এবং তাকে যেন কল করে। রিসিভ হতেই, ভাই, সাগর ভাই বেঁচে আছে? ও পাশ থেকে, সত্যি ভাই? আপনি এক্ষুনি এখানে আসুন ভাই, জলদি। ও পাশ থেকে। আচ্ছা ভাই। আসলাম কল কেটে চারপাশে একটু নজর বুলিয়ে নেয়। সে দেখতে পায় তার গ্যাংয়ের সবার চোখে মুখে ভয়ের প্রচন্ড ছাপ। তা দেখে সে সবাইকে বলে, ওই কাজ বন্ধ কেন? কাজ শেষ কর, কে আসবে আমিও একটু দেখি, তোরা কাজ কর। সবাই আবার শুরু করে দেয় তাদের কাজ। আসলাম এবার সজীবকে বলে, ভয় পাস না, আমি ভাইকে কল দিছি, যা গাড়ি থেকে ল্যাপটপটা নিয়ে আয়। আচ্ছা। সজীব ধীর পায়ে এগোতে থাকে গাড়ি দিয়ে। গাড়ির কাছে যেতেই তার কানে একটা শব্দ আসে। বাম দিকে মাথা ঘুরিয়ে দেখে কে যেন বসে বসে হাতুড়ি মাটিতে পেটাচ্ছে। তার মাথায় জ্যাকেটের টুপি দেওয়া। সজীব হাতে পিস্তল নিয়ে বলে ওঠে, ওই কে তুই? এখানে কি? সে কোনো কথা বলে না। সজীব আবারও বলে ওঠে, কি হলো বলছিস না কেন? কে তুই? আমি তোর সাগর ভাই। কথাটা শুনে সজীব আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পায় না। সে এক দৌড়ে আসলামের কাছে চলে যায়। আসলাম সজীবের ভয় পেয়ে যাওয়া দেখে জিজ্ঞাসা করে, কিরে, কি হয়েছে? সজীব সব খুলে বলে। আসলাম বুঝতে পারে তার মৃত্যু আশেপাশে আছে। তাই সে গ্যাংয়ে সবাইকে ডেকে এক জায়গায় করে এবং চিৎকার করে বলে ওঠে, জানি তুই আশেপাশে আসিস, এভাবে লুকিয়ে না থেকে সামনে আয়। ঠিক তখন উপর থেকে আওয়াজ আসে, দাঁড়িয়ে থাকতে পারবি? কথাটা শুনে আসলাম থমকে যায়। তারপরও সাহস করে বলে, আয় দেখি, আজ নয় তুই। কথাটা আর বলতে পারলো না। তার আগে দুটো লাশ উড়ে এসে পড়ে তার সামনে এবং হাসতে হাসতে সে বেরিয়ে আসে একটা কন্টেনারের পাশ থেকে। আসলাম গ্যাংয়ের সবাই দেখতে পায় জ্যাকেট পরে টুপি দিয়ে দাঁড়িয়ে আছে সে। ডান হাতে একটা হাতুড়ি আর বাম হাতে একটা তলোয়ার। আসলাম আর সজীব তাকে দেখে পিছিয়ে পড়ে ভয়ে। এই প্রথম তাকে সামনে থেকে দেখছে সজীব আর আসলাম। গ্যাংয়ের লোকজন অনেক শুনেছে তার হিংসতার ব্যাপারে, আর আজ তাকে সামনে থেকে দেখছে। সে বলে ওঠে, লেটস এন্ড দ্য গেম। নাহিদ সকালে উঠে নাস্তা পানি করে বসে সোফায় এবং টিভি অন করে। টিভিতে ব্রেকিং নিউজ। গতকাল রাতে চট্টগ্রামের বন্দরে চট্টগ্রামের সর্বোচ্চ দুর্ধর্ষ শান্তি আসলাম ও তার গ্যাংয়ের সবাইকে বিধ্বস্তভাবে খুন করা হয়েছে। নিউজে আরো বলে, শান্তিদের প্রত্যেকের গায়ে হায়নার চিহ্ন খুঁজে পায় পুলিশ। পুলিশের ধারণা এইসব খুন 1.5 বছর আগে উধাও হয়ে যাওয়া গ্যাংয়ের ব্ল্যাক হায়নার কাজ। খবরটা শুনে নাহিদ অনেকটা কেঁপে ওঠে এবং সাথে সাথে আরিয়ান ডেকে নিয়ে আসেন এবং সমস্ত খবর তাকে খুলে বলে। খবরগুলো শুনে আরিয়ানও কিছু আটকে ওঠে। কয়জনকে মেরেছে রে?
কয়েকজনকে মানে পুরো একটা গ্যাংকে, প্রায় 1-150 মানুষকে মেরেছে। তাহলে তো আমাদের ধারণা পুরাই ভুল। ভুল মানে ও একটু ভেঙে পড়ে নাই, উল্টো প্রতিশোধের আগুনে দাও দাও করে চলছে। কিন্তু আরেকটা বিষয়, কি? ওর বন্ধু আরমান আর শান্ত কোথায়? তাদের কোনো খবর নেই দেখছি। শুনেছি তাদের নাকি সিলেটের একটা গ্যাং আটকে রেখেছে, তবে সঠিক জানি না। ও আচ্ছা চল, কাজে বেরোতে হবে। হ্যাঁ চল। ওই আইয়া, কি এত ভাবছো? না, ভাবছিলাম গতকাল রাতে নাকি চট্টগ্রাম বন্দরে খুন হয়েছে। হ্যাঁ, আমিও দেখছি। জানছো, ওইগুলো কিন্তু আসলাম গ্যাং ছিল। হ্যাঁ, টিভিতে দেখেছি। বাদ দে তো এসব, একটা জায়গায় যাবো, চল। ওকে চল। আলিয়া অনানা ক্লাস শেষ করে কলেজ থেকে বেরোচ্ছে। গেট দিয়ে যখন ও বের হবে তখনই ও যেন কার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আলিয়া কোনো মতে নিজেকে সামনে নিয়ে উঠে দাঁড়ায়, আর ধাক্কা খাওয়া ছেলেটা উঠে দাঁড়ায়। আহিয়া ছেলেটাকে কিছু বলতেই যাবে, ওর দিকে তাকাতেই আহিয়া একেবারে স্তব্ধ। আহিয়া তাকিয়ে আছে ছেলেটার দিকে এক দৃষ্টিতে। আহিয়া কখনো কল্পনা করতে পারে নাই যে তাকে এখানে দেখবে। সে উল্টো ভাবছিল ও হয়তো মারা গেছে, কিন্তু এ তো অনন্যায়। তখন আহিয়াকে একটা ধাক্কা দেয়, আহিয়া ঘর থেকে বের হয়। আহিয়া তাকে কিছু একটা বলতে যাবে, তার আগে ছেলেটা কলেজের গেট দিয়ে হাঁটা শুরু করে। আহিয়া ছেলেটাকে পিছন থেকে ডাক দেয়, কিন্তু ছেলেটা দাঁড়ায় না। সে আবার ডাক দেয়, এইবারে ডাকে ছেলেটা দাঁড়িয়ে যায় এবং পিছে ফিরে তাকায়। আহিয়া দৌড়ে তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে, কেমন আছো সাগর? ছেলেটা খুব শান্ত গলায় উত্তর দেয়, জি আলহামদুলিল্লাহ ভালো, তবে আমার নাম সাগর না, আমার নাম সাজ্জাদ। ছেলেটার মুখে সাজ্জাদ নাম শুনে আহিয়া কিছুটা থতমত খেয়ে যায় এবং আমার বলে, তোমার বাড়ি কোথায়? আব্বু আম্মু কই? তাদের নাম কি? ছেলেটা কিছু না বলে চুপচাপ তার ব্যাগ থেকে তার আইডি কার্ড বের করে দেয় এবং বলে, এখানে সব আছে, দেখে নেন। আহিয়া ছো মেরে হাত থেকে কাটা নিয়ে দেখতে থাকে। কারে চোখ বুলিয়ে আহিয়া পুরো অবাক, কারণ ও যা ভেবেছিল তার সাথে একটুও মিলে নেই। ছেলেটা তার কাছ থেকে কাটা নিয়ে হাঁটা ধরে কলেজের বাইরে, আর এদিকে আহিয়া তাকিয়ে থাকে তার দিকে। সে ভাবছে, এটা কিভাবে হতে পারে? একজন মানুষ কিভাবে এতটা মিল হতে পারে? নাকি সত্যিই সাগর ভাই বেঁচে আছে, নাকি অন্য কেউ বাস্তবে? না, ব্যাপারটা ভাইকে জানাতে হবে। অরণ্যা আহিয়াকে একটা আস্তে করে ধাক্কা দেয় আর বলে, কি রে ছেলেটাকে, কি হয়েছে একটু বল তো। বলতেছি হাত। স্যার আসবো? হ্যাঁ আসুন মিস্টার আকরাম। স্যার আসলে আসলাম একটা কথা বলতো। হ্যাঁ বলেন না, কি বলবেন? না মানে স্যার আমার কেন যেন মনে হচ্ছে সাগর ভাই আর তার বন্ধুরা, মানে আরমান ভাই, শান্ত ভাই, আরিফ ভাই আর মোবারক ভাই, মানে পুরো ব্ল্যাক হায়না গ্যাংটা আবার সক্রিয় হয়েছে। কারণ প্রথম খুন আর গতকাল রাতে আসলাম গ্যাংয়ের লোকজনদের খুনগুলো ওদেরই হবে। হ্যাঁ মিস্টার আকরাম, সেটা আমি অনেক আগেই ধারণা করেছি, তবে এখন পুরোই শিওর। স্যার যদি ওই গ্যাং সক্রিয় হয়ে যায় তাহলে দেশে তো আবার অনেক বড় গন্ডগোল লাগবে, শুরু হবে আবার নিশিরাতের রক্তের খেলা। এমন হলে তো আরেকটা বার হিমশিম খেয়ে পড়বে প্রশাসন। এখন কি হবে স্যার? গাড়ি বের করেন, কালকের জায়গাতে যাব। আচ্ছা স্যার। ওসি অকরাম বেরিয়ে যায় কেবিন থেকে, আর নোমান বসে বসে ভাবছে, একটু অপেক্ষা সাগর ভাই, এবার তো আমাকে ধরবেই, যা কিছুই হয়ে যাক। দুপুর 2:40, রোদের তাপে ফেটে যাচ্ছে রাস্তা। পিপাসায় কাতর প্রকৃতি। সামনে 4টা নোহা মাইক্রো আর পেছনে 3টা হাইস, মাঝখানে একটা কালো বিএমডব্লিউ খুব স্পিডে চলছে এয়ারপোর্টের রাস্তা দিকে। গাড়িতে বসে রয়েছে বয়স করে একজন লোক, কোট স্যুট পরা, মুখে সাদা দাড়ি, কার সাথে যেন ফোনে কথা বলছে। ঠিক সেই সময় একটা বাইক হুট করে তাদের গাড়ির সামনে এসে পড়ে। বাইকটা একবার স্পিড বাড়িয়ে সামনে আসে, আবার স্পিড কমিয়ে একেবারে পিছনে চলে যাচ্ছে। একবার ডান পাশে তো একবার বাম পাশে, এভাবে করে চালাচ্ছে। বসে থাকা বয়স্ক লোকটা ভয় পেয়ে যায়, তার পুরো শরীর কাঁপতে থাকে। ঠিক সেই সময় বাইকটা একদম তার গাড়ির পাশে এসে পড়ে। বাইকে থাকা ছেলেটা আস্তে করে তার মুখের কাপড়টা নামিয়ে নেন, আর বয়স্ক লোকটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, আর হুট করে সামনের দিকে চলে যায়। গাড়িতে বসে থাকা লোকটা খুব ভয়ে পেয়ে যায়। সে দেখে ফেলেছে তার মৃত্যুকে, তাকে হাতছানি দিয়ে ডাকছে। সে বুঝে যায় মরেনিও, বেঁচে আছে, আর সে বেঁচে থাকা মানে তাদের কপালে বিধ্বস্তভাবে মরণ লেখা আছে। এসব ভাবতে ভাবতে লোকটা একটা নাম্বারে কল করে। সাগর ভাই, ভাই বেঁচে আছেন? ও পাশ থেকে, এখন কি করব?
ও পাশ থেকে। আচ্ছা, এই গাড়ি আবার এয়ারপোর্টের দিকে ঘোরাতে বলো। ওকে বস। সকালবেলা রোদের মিষ্টি আলোয় এসে পড়ে তার মুখে। পাখিদের কিচিরমিচির শব্দটা তার বেশ ভালো লাগে। সে আস্তে আস্তে চোখ দুটো খুলে এবং বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আর হাঁটতে থাকে ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে এসে সে আয়নার সামনে দাঁড়ায়, মুখে হালকা পানির ছিটা দিয়ে আয়নায় তাকায়। দেখতে পায় স্পষ্ট দুইটা গুলির দাগ, একটা বুকে আর একটা ঘাড়ে। সে তাকিয়ে থাকে সেই দাগ দুটার দিকে। আজ থেকে 1.5 বছর আগে। হ্যালো সাগর। হ্যাঁ দোস্ত, বল। কই তুই? এই তো ক্যাম্পাস থেকে বের হয়েছি মাত্র। কেন? একটা কাজ কর, তুই বুড়িগঙ্গার পাড়ে চলে আয় মামার দোকানে। আচ্ছা, কোনো প্রবলেম? আয় আগে। আচ্ছা। সাগর কল কেটে মোবাইলটা পকেটে রাখে এবং কলেজ ক্যাম্পাসে হাঁটতে থাকে। যেই ও ক্যাম্পাস থেকে বের হবে অমনি তাকে কলেজের বড় ভাই আসিফ ডাক দেয়। সে সেটা তোয়াক্কা না করে হাঁটতে থাকে। ক্যাম্পাসের বাইরে এসে একটা রিকশায় উঠে পড়ে। এদিকে আসিফের বন্ধু রায়হান বলে, কি রে, তোরে তো বড় ভাই হিসাবে কোনো দামই দিল না। দোস্ত, আসলে ও যে বড় ভাই সেটা তার কাছে কিছুই মনে হয়নি। শালা কালকে আসুক কলেজে, তারপর তাকে বোঝাবো এই আসিফ কি জিনিস। দোষ একটা দিতে হবে। ও মনে হয় নতুন। হ্যাঁ, 2 দিন হচ্ছে আসছে যে। তাহলে দিয়া দে ডোজ একটা। কালকে আসুক। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে হাঁটতে থাকে রহিম মামার চায়ের দোকানের দিকে। কি রে, এতক্ষণ লাগে আসতে? আমি কি বিমানে করে আসতেছি? ক্যাম্পাস থেকে রিক্সা কইরা আসছি, তারপরও বলস এতক্ষণ। শালা, তোরে আল্লাহ হেদায়েত করুক। যাই হোক, নে বয় এখানে। আরমান, সিগারেট দে। এই নে। বল এবার কি হইল হঠাৎ? আসলে গতকাল রাতে যে কয়েকজন গুলি করেছিল তাদের মধ্যে একজন বেঁচে আছে। কি কি বলস? কাহারে ভাই, আমি নিজে তারা দেখেছি ট্রলার নিয়ে নদী দিয়ে যাইতে। এখন কোথায় পাওয়া যাবে তারে? কামরাঙ্গীর চর, ওইখানে একটা ফ্যাক্টরি আছে, ওটাতে সবগুলো আছে। কয়জন হবে? কয়জন? কি? ও পুরান ঢাকার আমিন নেওয়াজের সঙ্গে হাত মিলিয়েছে। এখন আর আমিন নেওয়াজের আসতে না ওইখানেই। তুই শিওর কেমনে? আমি তারে দেখি তার কাঁধে থাকা ব্যাগে ট্র্যাকার চিপ লাগাই দিছিলাম। তারপর তার পিছনে দেখি এমন কাহিনী। আর আমিন ভাইয়ের ব্যাপারটা পুরান ঢাকার মোল্লার কাছ থেকে জানছি। ও ওকে। আরিফ, মোবারক, তোরা পোলাপান নিয়ে ডাইরেক্ট আয়, আমি আর আরমান আইতাছি। ওকে। আর হ্যাঁ, পোলাপান বেশি 10-15 জন নিয়ে যাইস। ওকে, তাহলে যাই। ওকে, যাচ্ছি। আরিফ আর মুবারক বেরিয়ে পড়ে সেখান থেকে। শান্ত বেরিয়ে পড়ে বোট আনতে। সাগর আর আরমান চায়ের দোকান থেকে বের হয়ে হাঁটতে থাকে তাদের ট্রলারের দিকে। ঘাটের থেকে অনেকটা দূর সেই জায়গাটা, একটু শুনশান আর নীরবতা বেশি। আগে এখানে মাছ ধরার ট্রলার, লঞ্চ এসব মেরামত করা হতো। এখন বন্ধ প্রায় 5-6 বছর। তবে এখানে ঘাট এখনো রয়ে গেছে, আর সেই ঘাটটাই এখন সাগর ব্যবহার করে তাদের ঘাট হিসেবে। সাগর আর আরমান দাঁড়িয়ে আছে ঘাটে। কিছুক্ষণ পর দেখা যায় শান্ত একটা ট্রলার নিয়ে আসছে। আরমান, বোটে মাল কি কি আছে? মেশিন হ্যাঁ। M16, M4A1, তারপর SDBD, DSA, ব্যারেকটা, FS18, M10, এসব মডেল আছে। ওকে, আগে গিয়ে দেখি, তারপর যা হবার হবে। আচ্ছা, আমিন নেওয়াজ তো মাদক ডিলার ছিল না? হ্যাঁ, সাভারের লর্ড মাইনুদ্দিনের পার্টনার ছিল, এখন একাই এসে রাজা। কপালে মরণ ঘুরতেছে ওর। হুম। এর মধ্যে শান্ত এসে উপস্থিত হয়ে সেখানে। সে বোট নিয়ে এসে ওখানে। কিরে, দাঁড়ায় থাকবি নাকি বোটে উঠবি? চল। এরপর সাগর আর আরমান গিয়ে বোটে বসে আর রওনা দেয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আম্মু, কোথায় তুমি? কি হয়েছে? ভর দুপুরে এমন চেঁচামেচি করছিস কেন? কি করবো বলো, বোরিং লাগতেছে সব। উফ, তোকে নিয়ে আর পারা যায় না। আর একটু অপেক্ষা কর, কাল থেকে যখন কলেজ যাবি তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই মেয়ে, চুপ একদম, যা রুমে। এই মালগুলো এদিকে নিয়ে আয়। ওকে ভাই। সাগর অস্ত্রগুলো ভালো করে দেখে নেয়। এক এক করে সবগুলো দেখার পর সে আরমানকে বলে, এগুলা সব ওকে আছে, আর বোটে যতজন আছে সবগুলারে নিয়ে নিস, আর বোটটারে ওই দিক করে দাঁড় করা। ওকে, এই বোট ওই পাশে দাঁড় করা। সাগর, আরমান আর শান্ত বোট নিয়ে বুড়িগঙ্গা নদীর আর এইদিকে গিয়ে নামে।
তাদের সাথে বোটে আরো 30-45 জনের মতন ছেলে ছিল। সবগুলোর হাতে ভারী ভারী মেশিন গান দিয়ে সাথে নিয়ে নেয় তাদের। আর এদিকে মোবারক আর আসিফ 10-15 জন ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে, এবং সাথে 7-8টা নোহা মাইক্রো। কিরে, গাড়ি এতগুলা কেন? তোদের সাথে যেগুলো আসছে ওইগুলোকে হাইটা হাইটা যাইবো? তুই জানলি কেমনে যে আমার সাথে এতজন পোলাপাইন আছে? শান্ত কল দিয়া বলছে। আর এতগুলো পোলাপান আনছো যে ভালোই হয়েছে, কারণ ওদের ফ্যাক্টরিতে প্রায় 150 উপরে পোলাপান আছে। এখন তাহলে চল। সাগরের সাথে আসা ছেলে পেলে সবগুলো গিয়ে উঠে গাড়িতে আর রওনা দেয় সেই ফ্যাক্টরির উদ্দেশ্যে। প্রায় 10-15 মিনিট পর তারা পৌঁছায়। সাগর গাড়ি থেকে নেমে তার ছেলে পেলে সবগুলোরে বলে ভিতরে গিয়ে অনবরত গুলি করতে। তার কথা মতো সবাই ভিতরে ঢুকে পড়ে, আর সাথে সাগর, আরমান, মোবারক, শান্ত, আরিফ ভিতরে ঢুকে সবাই শুরু করে গুলি করা। সেখানে থাকে আমিন, নেওয়াজ এবং সাগর ভাইয়ের কাছে থেকে বেঁচে যাওয়া লোকটা উসমান সহ তাদের ছেলে পেলে সবাই থতমত খেয়ে যায়। আমিন, নেওয়াজ আর উসমান তাদের দেখে ভয় পেয়ে যায়। তাদের কলিজা কাঁপা শুরু করে দেয়, ঘামে ভিজতে থাকে শরীর। তারপরও ভয়ে কোনো রকম মুখ থেকে শুধু একটা শব্দ বের হয়, ব্ল্যাক হায়না। তাদের মুখে ব্ল্যাক হায়না নামটা শুনে সেখানে থেকে সবাই আটকে ওঠে। কারো মুখে কোনো কথা নেই। উসমান, জানি না কালকে ভাগ্য তোর ভালো নাকি আমার, হয়তো আমার, তা না হলে তোর পার্টনার কেউ পেতাম না। যাই হোক, লেটস এন্ড দ্য গেম। বাস ফায়ার! সাথে সাথে শুরু হয়ে যায় সেখানে থাকা সবার উপর গুলি বর্ষণ। প্রচন্ডভাবে গুলি ছুটছে আমিন, নেওয়াজের ছেলেদের উপর। ব্ল্যাক হাইনার গ্যাংয়ের প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিটা ছেলে সব দিক থেকে খুব দক্ষ, যে কোনো আর্মসের পরিপক্ক। সবগুলো সেখানে শার্প শুটার, তাই কারো একটা বুলেট মিস যাচ্ছে না। এক এক করে কিছুক্ষণের মধ্যেই লুটিয়ে পড়ে আমিন, নেওয়াজের সবগুলা ছেলে। শুধু কোনো মতে সেখান থেকে বেঁচে যায় আমিন, নেওয়াজ আর উসমান, কারণ তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। সাগর ভাই, আমিন না উসমান পালাইছে। দোস্ত, গাড়ি বের কর, ওইগুলোরে ধরতে হবে। এই না, পালাক, কিছুক্ষণ প্রাণ নিয়ে দৌড়াদৌড়ি করুক। কিন্তু কোনো কিন্তু না, গাড়ি নিয়ে আয়, বুড়িগঙ্গার পাড়ে যাব। ওকে। বেরিয়ে পড়ে ব্ল্যাক হায়না তাদের গন্তব্যের উদ্দেশ্যে। কামরাঙ্গীর চরের রাস্তাগুলো কাঁপিয়ে ছুটে চলছে ব্ল্যাক হায়নার দল। রাস্তার চারপাশে লোকজন তাকিয়ে আছে সেদিকে। 7-8টা কালো গাড়ি ছুটে চলেছে, যেগুলোর সামনে একটা কালো হায়না ছোট মূর্তি বসানো আছে। গাড়ি গিয়ে দাঁড়ায় বুড়িগঙ্গার পাড়ে। তারা সবাই নেমে বোটে ওঠে, শুধু সাগর ভাই নিচে দাঁড়িয়ে থাকে। কিরে, দাঁড়াইয়া আছো কেন? উঠবি নাকি? তোরা যা, আমার একটা কাজ আছে, শেষ কইরা আসতেছি। শান্ত, তুইও আয় আমার সাথে। ওকে। এই বলে শান্ত বোট থেকে নেমে আসে, আর তারা রওনা দেয় তাদের গন্তব্যে। সাগর আর শান্ত দাঁড়িয়ে আছে বুড়িগঙ্গা নদীর ধারে। কিরে বন্ধু, দাঁড়াই রইলি যে? দোস্ত, মা বোনের সাথে দেখা করতে মন চাইতেছে। তাহলে চল দেখা করে আসি। ভয় করে ভাই, পরে যদি ওদের কিছু হইয়া যায়। সেটা অনেক কথা, কারণ তুই এখন যে পজিশনে আছোস তা খুবই ভয়ঙ্কর। তোর সামনে পিছনে ডানে বামে সব দিকে শত্রু। হয়তো বন্ধু আমাদের মা নেই, আমরা এতিম, তবে কিন্তু তোর মারে সেই 7 বছর ধরে মা ডাকি, তোর বোনরে বোন ডাকি। তা জানি। তবে চল, যা হইব দেখা যাইব। আমরা তো পাওয়ারফুল হয়েও যদি আমাদের মা বোনকে রক্ষা করতে না পারি, তাহলে গ্যাংস্টার হয়ে লাভ কি? সেটা আর কি বলতেছি। ইনশাল্লাহ চল। এখন না, সবাই একসাথে যাব। আগে কাজটা শেষ কইরা আসি। চল। কই যাবে? একটা বোট আন, তবে ফার্স্ট। ওকে। শান্তা কাকে যেন কল দেয় আর একটা বোট আনতে বলে, আর ঠিকানাটা বলে দেয়। নদীর তীরে এক অদ্ভুত শান্তি আছে, তা ভালোই বুঝতে পারে সাগর। হালকা বাতাসের তোড়ে তার চুলগুলো দাঁড়িয়ে যায়। ঠান্ডা বাতাস সাগরের কাছে কেন যেন ভালো লাগে। সে আস্তে আস্তে আরো কাছে যেতে থাকে নদী। তেমন স্রোত ছিল না, মাটির সাথে সাথে গন্ধটা সে ভালোই পাচ্ছিল। এর মধ্যে একটা বোট এসে তাদের সামনে দাঁড়ায়। শান্তার সাগর উঠে পড়ে বোটে আর রওনা দেয় এক অজানা উদ্দেশ্যে। হ্যালো। হ্যাঁ কুত্তি, বল। অধরা, কই রে তুই? আমি তো বাসায়। কিন্তু কেন? টিএসসি মোড়ে আয়, একটা কাজ আছে। আচ্ছা, আসছি। ওকে, আয়। অধরা কল কেটে মোবাইলটা রেখে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর রেডি হয়ে বেরিয়ে আসে, তারপর বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। আম্মু, আমি তো আসছি, নানির সাথে দেখা করতে যাচ্ছি। যা, তবে তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা।
বলে অধরা বেরিয়ে পড়ে টিএসসির উদ্দেশ্যে। রিক্সা নিয়ে গিয়ে পৌঁছে গন্তব্যে। গিয়ে দেখে নাদিয়া আগে থেকেই দাঁড়িয়ে আছে। সে রিক্সা থেকে নেমে তার কাছে চলে যায়। এতক্ষণ লাগে আসতে তোর বান্ধবী? কই এতক্ষণ? এই তো চল এখন। কোথায় যাবি? হাতির ঝিল। ওকে। কিছুক্ষণের মধ্যে তারা হাতির ঝিল পৌঁছে যায়। তারপর হাঁটতে থাকে সেখানে। দুজনে হাঁটতে হাঁটতে একটা ভেলপুরিওয়ালার সামনে গিয়ে দাঁড়ায়। মামা 2 প্লেট দিন তো। দিতাছে আপা। তারা দুজন কথা বলতে বলতে ভেলপুরি খাচ্ছে। ঠিক এমন সময় একটা ছেলেকে দেখে অধরা। সে দেখতে পায় একটা ছেলে একা একা হেঁটে গিয়ে সেখানে এক কোণায় বসে। হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যায় তা সেখানে থাকা কেউ ভাবতে পারেনি। হুট করে 7-8 জন ছেলে কোথা থেকে এসে ওই বসে থাকা ছেলেটাকে বেধড়ক মারতে শুরু করে। আশেপাশে মানুষ তাকিয়ে আছে, কেউ এগিয়ে আসছে না সাহায্যের জন্য। সেদিকে চোখ পড়ে অধরা। সে দেখতে পায় যে ছেলেটাকে ওখানে কোণায় বসতে দেখেছিল সে ছেলেটাকে বেধড়ক মারছে। এই যে থামুন আপনারা, না হলে পুলিশকে কল দিচ্ছি আমি। কে গো তুমি? ওর বয়ফ্রেন্ড? না না ভাই, হবে বয়ফ্রেন্ড তো দোস্ত আমরা। দাঁড়া, পুলিশকে কল না দিলে তোরা শান্ত হবি না। এই বলে অধরা মোবাইল বের করে পুলিশের কাছে কল করে আর পুলিশকে যা বলার বলে মোবাইলটা রেখে দেয়। কি মামনি, পুলিশ আসছে? হ্যাঁ আসছে, মানে দাঁড়িয়ে থাক এখানে। ছেলেগুলা অধরাকে কিছু না বলে আবার শুরু করে সেই ছেলেকে মারধর। আর সেই সময় পুলিশ এসে উপস্থিত হয়। পুলিশ অফিসার একজন গাড়ি থেকে নামতে অধরা তার কাছে যায় এবং ঘটনা সব বলে। ঠিক তখনই আসি বলে ওঠে, ওই গাড়ি নিয়ে যেমনে আসছো অমনে চলে যা, তা না হলে ওর মতো হাল তোর কর্মু। সেখানে থাকা আর কিছু বলতে পারলো না, কারণ তিনি ভালোই বুঝতে পারছেন যে এসব টাকার পাওয়ারের প্রভাব। তাই তিনি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এসব দেখে অধরা পুরোই হতভম্ব, কি বলবে বুঝতে পারছে না। কি শোনা, পুলিশ কি বলছে? ও সরি, আমি তো বলতে ভুলে গেছি। এসব করে কোনো লাভ হবে না, উল্টো নিজের ক্ষতিটা করলো। মানে? পরে বুঝবা। এই চল সবাই। এই বলে আসিফ তার বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর অধরা বাকি সব চিন্তা বাদ দিয়ে যায় ছেলেটার কাছে গিয়ে তাকে টেনে দাঁড় করায় এবং নিয়ে গিয়ে এক জায়গায় বসায়। আচ্ছা, ওনারা আপনাকে ওভাবে মারছিল কেন? ওই কলেজের একটা ঘটনার জন্য। কি ঘটনা? সেসব খুলে বলে। আর এই মধ্যে সে সময় নাদিয়া সেখানে উপস্থিত হয়। কি রে, তুই এতক্ষণ কই ছিলি? আরে আমার এগুলো ভয় জানোস না, তাই যাই নাই ওইখানে। দূর গাড়ি। আচ্ছা, আমার জন্য আপনার কষ্ট করতে হয়েছে। ওরা আপনাকে কত কথা শোনাইছে, তার জন্য মাফ করবেন। আরে কিছু হবে না, ব্যাপার না এসব। এখন উঠি, আমি যেতে হবে। কিন্তু এই অবস্থায় কই যাবে? বাসায় যাই, ভালো থাকবেন। এই বলে সে সেখান থেকে উঠে পড়ে এবং হাঁটা শুরু করে দেয় তার গন্তব্যের দিকে। সে হাঁটতে হাঁটতে মনে মনে বলে, আসিফ, বিভৎসভাবে মারবো তোকে। চল বাসায় যেতে হবে। চল। তারাও হাঁটতে থাকে। রাত তখন গভীর, ঘড়িতে সময় 2টার কাছাকাছি। ঢাকা শহর তখন গভীর ঘুমে। রাস্তার পাশের শহর পাহারা দেওয়ার কুকুরগুলো জেগে আছে। আর সাথে কলকিতে এবং বিড়িতে গাঁজা ঢুকিয়ে পিনিকে রাজ্যে ঢোকা মানুষগুলো। রাস্তার পাশে থাকা লাইটগুলো নিভু নিভু করেছে। সেই আলোতে রাস্তা হালকা পাতলা দেখা যাচ্ছে। সেই আলোতে চোখ পড়ে একজন আসছে, লম্বা হুডি পরা, ডান হাতে হাতুড়ি আর বাম হাতে তলোয়ার। হেঁটে চলেছে একটা গোডাউনের দিকে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছায় গোডাউনের সামনে। শাটারে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে 4 জন ছেলে বসে মদের বোতল দিয়ে তাদের গলা ভিজাচ্ছে, সিগারেট হাতে নিয়ে তাস খেলছে। আর চারপাশে কয়েকজন গায়ে ইনজেকশন পুশ করছে, গাজার পাতা কাটছে আর ট্যাবলেটে বড়ি বের করছে। সে এসব দেখে একটা মুচকি হাসি দেয় এবং সারাটাটা উপরে তুলে ভিতরে ঢুকে। এই কে রে তুই? এখানে কি কাজ? আমি সাগর ভাই। কথাটা শুনে চোখ বড় করে ফেলে আসিফ, গলা শুকিয়ে যায়। সে সহ আশেপাশের বাকি সবাই ভয় পেয়ে যায়। তাও আসিফ ভয়ে ভয়ে বলে, ভাই আপনি এখানে? তোদের বেরহম মরণ দিতে। কথাটা শুনে আসিফ সহ বাকিরা দাঁড়িয়ে যায়। এক পা করে সবাই পিছোতে থাকে, কারণ সেখানে সবাই মাতাল হলেও বুঝতে পারে তাদের মৃত্যুর সামনে। তাই নেশা টেশা সব উধাও হয়ে গেছে। ভাই আমরা কি করছি? শোন তাহলে, প্রথম তোরা এখানে মাদক নিয়ে বসছস, তারপর আজ বিকালে একটা ছেলেকে বেধড়ক মারধর করছস।
এরপর একটা মেয়েকে খারাপ খারাপ কথা বলছস, আর তারপর তোরা এখন আমাকে সচক্ষে দেখবি, তাই বাঁচার চান্স নেই। এই বলেও সে সাথে তার হুডির টুপি পিছনে ফেলে দেয়। আসিফ তাকে দেখে পুরো হতবাক। তুই না, আমি সাগর ভাই, দ্য লর্ড অফ ব্ল্যাক হাইনা। এ বলে সজোরে এক আঘাত করে হাতুড়ি দিয়ে আসিফের মাথায়। এই ছেলে দাঁড়াও। সাগর পিছনে ঘুরে দেখে অধরা। সে অবাক হয়ে যায়, কারণ তাকে এখানে দেখবে ভাবতে পারে নাই। ঠিক সে সময় সেখানে উপস্থিত হন আরমান, শান্তা আর মোবারক। কই যাও এখান দিয়ে? আমি এখান দিয়ে কলেজে যাচ্ছি। সামনের কলেজটাই? হ্যাঁ, ওটাই। চলো একসাথেই যাই, আমিও ওইটাতে অ্যাডমিশন নিচ্ছি। ও, চলেন তাহলে। হুম। কিরে দোস্ত, তোরা হঠাৎ এখানে? যাক, এতক্ষণে খেয়াল করেছো। তা খেয়াল তো অনেক আগেই করছি, ওনার সাথে কথা বলছিলাম যে, তাই আর কি। হ্যাঁ, আমাদের যে ভাবিও আছে একটা, তা তো কখনোই বলতো নাই। ওই শালা, কে বলছে উনি তোর ভাবি? তা না হলে দোস্ত উনি? আরে কালকের ঘটনার পর পরিচিত হয়েছি তো, আমি কেমনে কইতাম উনি কে? এসব বাদ দে, এটা বল এখানে করস কি? একটু ওই পাশে আয়, কথা আছে। ওকে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসতেছি। ওকে। এই চল। সাগর, আরমান, মুবারক আর শান্তা রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ বল এবার। দোস্ত, কাল রাতে কি আসিফরে মাইরে ফেলছো? কেন, কি হয়েছে? না, গতকাল রাতে আসিফ সহ তার আরো 7-8 জন বন্ধুর খুবই ভয়ানক বিভৎসতা মৃত্যু হয়েছে। তার জন্য পুলিশ এখন সেই এরিয়ার কুকুরের মতো ঘুরতেছে। আর তার চেয়ে বড় কথা, সুজয় নন্দী দেশে আসতেছে। অফিসের বড় ভাই রাহাত এখন সুজয়ের আন্ডারে কাজ করে। আর ওরা তো শিওর যে ওর ভাইয়া আকে তুই মারছস। স্পেশালি ওর গায়ে আঁকা হায়না চিহ্নটা আর মারার স্টাইলটাই বুঝে গেছে। এখন ও দেশে আসবে আজকে, আর আল্লাহ জানে দেশে আসলে কি হবে। ওই মাথায় রাখিস, এটা ব্ল্যাক হাইনা। হাইনার মতো যখন থাবা আর কামড় একসাথে পড়বে, তখন বুঝতে পারবে ওই সুজয় নন্দী। হয়তো তাকে বন্ধু হিসেবে ছাইড়া দিছিলাম, কিন্তু এখন হবে খেলা। ওর বিশ্বাসঘাতকতার পরিণাম এবার বুঝবে ও। আর এখন আমরা এখানে থাকবো তোর সাথে। কিন্তু কেন? তোর উপর যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, তাই আমরা থাকবো এখানে। হাসাইলি রে বন্ধু, যা চলে যা, আমি সামলাই নিতে পারবো। যা দোস্ত, তোরা সুজয়ের ব্যাপারে খবরাখবর নে, আর ওই দিক সামলা। না, আমরা এখানে থাকবো, ওইদিকে সামলানো যাবে। যেটা বলছি ওইটাই কর, আমি এখানেই যথেষ্ট। আর যা, এখন আমার ক্লাসের সময় হবে। যা তোরা এখানে, যাতে কাউকে দাঁড়িয়ে থাকতে না দেখি। সোজা ক্যাম্পে যা। সাগর তাদের উত্তরের অপেক্ষা না করে হাঁটা ধরে এবং দেখতে পায় অধরা এখনো দাঁড়িয়ে আছে। তাই সেখান থেকে চলে আসে অধরার কাছে। এতক্ষণ কি এত কথা? হ্যাঁ না, ওই একটু ঝামেলা হয়েছে তো, তাই। আপনি দাঁড়াই রইলেন কেন? চলে যাইতেন। ওই চুপ, চল এখন। সাগর আর কোনো কথা না বলে হাঁটা শুরু করে। অধরাও হাঁটছে। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আমি, মা আর বোন। ও, তো এখানে কোথায় থাকো তোমরা? তোমরা না, আমি। মা বোনরা গ্রামে থাকে। ও, তার মানে তুমি এখানে একা? একা না, বন্ধুরা আছে। কোথায় থাকো? আপনি যাই না কি করবেন? না, এমনি। এরপর তারা আর কোনো কথা বলে না, হাঁটতে হাঁটতে কলেজে ঢুকে পড়ে। সাগর গিয়ে ক্লাসে ঢুকে পড়ে আর লাস্ট বেঞ্চে গিয়ে বসে। তারপর এক এক করে সব শিক্ষার্থী ক্লাসের ভিতরে প্রবেশ করে। ক্লাস শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে সাগর দেখতে পায় অধরাও তাদের ক্লাসে এসে এবং একটা মেয়ের সাথে ফার্স্ট বেঞ্চে গিয়ে বসে। এরপর ক্লাস শুরু হয়। এক এক করে সবগুলো ক্লাস শেষ হয়। ক্লাস শেষে সাগর বেরিয়ে ক্যাম্পাসে একটা গাছের নিচে গিয়ে বসে। আচ্ছা, এই ছেলেটা এমন একঘেয়ে কেন? জানি না, আজকে 3 দিন কলেজে আসছে সে, তার মধ্যে কারোর সাথেই কথা বলে না, একা একাই থাকে। ও, তোর এত চিন্তা কেন ওরে নিয়ে? ভালো টালো বাসিস নাকি? না, এমনি। দেখে তো ওরে লাগতেছে কারোর সাথে খুব মারামারি করেছে। শরীরে ব্যান্ডেজ এবং কয়েক জায়গায় ফোলা ফোলা। জানি না, মাই খাচ্ছে যে। এই, তা তুই কেমনে জানছ? আয়, হাঁটতে হাঁটতে বলতেছি। হাট। দুপুর 2:17 ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। এয়ারপোর্টে এইমাত্র মালয়েশিয়া থেকে আসা বিমান ল্যান্ড করেছে।
আর সেই বিমান থেকে নেমে আসে দ্য আন্ডারওয়ার্ল্ড কিং অফ থাইল্যান্ড, ডার্ক প্যান্থার গ্যাংয়ের লর্ড সুজন নন্দী। সে এয়ারপোর্টে থেকে বের হতে দেখে রাহাত দাঁড়িয়ে আছে এবং সাথে 30-40 জনের মতন ছেলে পেলে হবে নিয়ে আসছে। ভাই সালাম ভাই। কি রে রাত, কেমন আছিস? এই তো তুমি যেমন রেখেছো। তা দাঁড়িয়ে থাকবি নাকি? কি যে বলো না, আসো। এ বলে রাহাত গাড়ির দরজা খুলে দেয় আর সুজয় গিয়ে গাড়িতে উঠে বসে এবং রাহাত সুজয়ের পাশে গিয়ে বসে আর তারপর রওনা দেয় তাদের আস্থানার উদ্দেশ্যে। তা ওদিকে কি খবর রে? খুব খারাপ ভাই, ওই সাগর ভাইয়ের জন্য এখানে কিছুই করা যাচ্ছে না, সব কাজে ও বাধা দেয়। এই তো কিছুদিন আগেই পুরান ঢাকার সবচেয়ে বড় মাদক ডিলার আমিন নেওয়াজ এবং তার সাথী ওসমানকে মেরে ফেলেছে। আচ্ছা, ওর সমস্যা কি? ও কি মরার জন্য এমন করতেছে নাকি? ভাই তা তো আমার পক্ষে বলা সম্ভব না। ও এখন যে পরিমাণ ক্ষমতা আছে তাকে মারা তো দূর, ছোঁয়া অসম্ভব। না, অসম্ভব বলে ভুল হবে, কল্পনার বাইরে পুরা। কি বলস? এত ক্ষমতা ওর? ক্ষমতা মানে শালায় দিনে কিছু করে না, যা করে সব রাতের গভীর অন্ধকারে। আর ভাই সবচেয়ে স্পেশাল কথা, আজ পর্যন্ত ওরে কয়জন ছাড়া কেউই দেখে নাই। ওর কি ওর বন্ধু আরমান ভাই, মোবারক ভাই, আরিফ ভাই আর শান্ত ভাই, এগুলোরে কাউরে তো দেখেই নেই। কেউ না দেখুক, আমি তো দেখেছি। কি বলো ভাই, সত্যি? হ্যাঁ। কিভাবে? জানতে পারবি পরে, এখন না। গাড়ি চলছে তার আপন গতিতে, সামনে 4টা পিছনে 4টা আর মাঝেটায় সুজয় আর রাহাত। এই তুমি এখনো এখানে যে, বাসায় যাবে না? গাছতলায় বসেছিল সাগর, তখন তাকে দেখে অধরা কথাটা জিজ্ঞেস করে, কিন্তু সাগর কোনো উত্তর দেয় না। তাই অধরা আবার জিজ্ঞেস করে, কি হলো বলো না যে, এখনো যে বসে আছো? সাগর খাতার দিকে তাকিয়ে বলল, এমনি যাব পরে, তাড়াহুড়ো নেই। কি এমন কাজ যে আরো পরে যাবা? দেখছেন না নোট করতেছি, তাই পরে যাব। ও ওকে, আমিও তোমার সাথে পরে যাব। অধরা সাগরের পাশে বসতে বসতে কথাটা বলে, না কেন, আপনি চইলা যান। না তোমার সাথেই যাব। বললাম না চইলা যান, আমার দেরি হইতে পারে। ওই চুপ একদম, যা বলছি তাই করো, কাজ শেষ করো, একসাথে যাব। আপনার ইচ্ছা। কিছুটা বিরক্ত হয়ে কথাটা বলল সাগর। পরন্তু বিকেল, কলেজ ক্যাম্পাসে বসে বসে নোটস করছে সাগর আর তার পাশে বসে আছে অধরা। হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে, গাছের পাতাগুলো বাতাসে নড়ে উঠছে, শহুরের পাখিগুলো গাছে ডাকছে আর কারেন্টের তারগুলো শহুরে কাকগুলা বসে বসে তাদের বিরক্তিকর কণ্ঠে ডাকছে। ক্যাম্পাসে অল্প কয়েকজন ছাত্রী ঘুরছে। অধরা তাকিয়েছে সাগরের দিকে, সাগর নোট করছে খাতা দিকে তাকিয়ে। অধরা তাকিয়ে থাকাটা অবশ্য খেয়াল করেছে সে, কিছু বলেনি, কারণ তারও কেন যেন ভালো লাগছে। আচ্ছা, তোমার কলেজে কোনো বন্ধু নেই যে? আমার ভালো লাগে না তাই। তাহলে সকালে আসলে যে, ওরা কে? ওরা আমার ছোটবেলার বন্ধু। ও, তা কলেজে করতে সমস্যা কি? আমার ভালো লাগে না, বললাম তো। তা আমিও কি ফ্রেন্ড হতে পারি না? আমরা তো একই ক্লাসে। যেভাবে আছেন বরাবরই আছেন। কেন? আরে কই না আমরা ফ্রেন্ডশিপ। না বললাম, আপনি হয়তো আমার ব্যাপারে জানেন না পুরোপুরি। ফ্রেন্ডশিপ করলে সব জেনে যাব, বুঝেছো? দরকার নেই, এভাবেই থাকেন। ওই ছেলে এক থাপ্পড় দিব। বললাম না বন্ধুত্ব করতে, এত ভাব দেখাচ্ছ কেন? অধরা সাগরের কলার চেপে ধরে কথাটা বলে আর একদম তার মুখের কাছে চলে যায়। গাছের পাখিরা কোলাহল লাগিয়ে দেয়, কাকগুলো তার থেকে উড়ে চলে যায়। বাতাসটা যেন আরো জোরে বইতে থাকে। নিয়তি যেন অধরাকে বলার চেষ্টা করছে, তুই যাকে ধরেছি সে কোনো সাধারণ মানুষ না, সে এক কুখ্যাত শান্তি, মাফিয়া জগতের রাজা, লর্ড অফ ব্ল্যাক হায়না। সাগর এক দৃষ্টিতে তাকিয়েছে অধরার দিকে, তার মুখ আর অধরার মুখ একেবারে কাছে। দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারছে। অধরার গরম নিঃশ্বাসগুলো একদম সাগরের মুখে গিয়ে পড়ছে। সাগর তাকিয়ে দেখছে তাকে, তার যেন পলক পড়তে চাচ্ছে না। এক অপরূপ রূপবতী সে, তার চেহারার এক অনন্য রকমের নেশা আছে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে অধরার ঠোঁট মাঝ বরাবর তিলটা, ইচ্ছে করছে ছুঁয়ে দিতে, তবে তার অনুমতি নেই। সে এক অন্য রকমের মায়া দেবীর মতো, তার ডাগর ডাগর আঁখি জোড়ার উপরে, কালো পাপড়িগুলোর উপরে তাকিয়ে থাকতে সে যেন আর পারছে না। যে কোনো মুহূর্তে যেন সে ছুঁয়ে দেবে। তার
তারপরও সামনে নেয় নিজেকে। সে কিছু বলছে না, অধরা যে তার কলা ধরেছে। অন্য কেউ হলে এতক্ষণে তার মাথা খুঁড়িতে বুলেট একাকার করে ফেলত। অধরা কলাটা ছেড়ে দেয় আর বলে, এখন কি করবি না? আচ্ছা করব, যান। অধরা সাথে সাথে লাফিয়ে বলে, সত্যি? হ্যাঁ সত্যি। ওকে, তাইলে আজ থেকে আমরা ফ্রেন্ড। বললাম তো ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ। ফ্রেন্ডশিপে এসব নেই, বসেন এখানে। ওই ফালতু, ফ্রেন্ড হয়েও আপনি বলতেছো কেন? ও আচ্ছা, সরি, অভ্যাস হয়ে গেছে তো তাই। যাই হোক, উঠো, যেতে হবে। চলো। সাগর আর অধরা উঠে হাঁটা শুরু করে কলেজের বাইরের দিকে। ওই চলো, বুড়িগঙ্গা নদী পাড়ে যাব। সন্ধ্যা হলে খুব সুন্দর দেখায় জায়গাটা। বুড়িগঙ্গার নাম শুনে সাগরের মাথা কি একটা যেন ঘুরপাক খেতে থাকে। তারপর বলে, ওকে চলো। অধরা গিয়ে একটা রিক্সা নেয় এবং দুজনে উঠে বসে। অধরা আজ খুব খুশি, কেন সে নিজেও জানে না। সে শুধু এটুকু জানে, সাগরের সাথে কথা বললে তার মন একদম ভালো হয়ে যায়। কিছুক্ষণ পর রিক্সা এসে বুড়িগঙ্গার পাড়ে দাঁড়ায়। তার রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। বেশ শান্ত দেখাচ্ছে নদীটাকে। ট্রলার, সাম্পান, ছোট ছোট নৌকা আর লঞ্চে ভর্তি নদী। সন্ধ্যা প্রায় নেমে পড়েছে। ঠান্ডা বাতাসটা খুব ভালো লাগছে সাগরের কাছে। ওই চলো, ওই জায়গায় যাব। ফুচকা খাবা তাই না? তুমি কেমনে বুঝলে? চলো। সে আর কিছু না বলে চুপচাপ হাঁটতে থাকে ফুচকা আলার দোকানের দিকে। পেছনে পেছনে অধরাও আসতে থাকে। মামা, এক প্লেট ফুচকা দেন তো। দেখতেছি। তুমি খাবা না? এক প্লেট দিতে বললা যে। না, আমি ফুচকা খাই না। মামা, এক প্লেট চটপটি দিয়েন। ও, ভালো। দুজনে খাচ্ছে আর কথা বলছে। সাগর তাকিয়েছে অধরার দিকে। অধরা কথা বলছে তো বলেই যাচ্ছে। নদীর পাড়ের বাতাসে অধরা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, সেটা দেখছে সাগর। তার মিষ্টি ঠোঁট জোড়ায় কিছুক্ষণ পর পর ফুচকা টক পানিগুলো লাগছে, বেয়ে বেয়ে পড়ছে ঠোঁট দিয়ে। সাগর কেন যেন হিংসে হচ্ছে খুব। সে না পারছে বলতে আর না পারছে সহ্য করতে। ওই, এইভাবে কি দেখছো? না না, কিছু না। ঠিক সেই সময় কিছু লোক আসলো ফুচকার দোকানে এবং সেই ফুচকাওয়ালার কাছ থেকে চাঁদাবাজির টাকা চায়। ফুচকালা দিতে না চাইলে তাকে মারার জন্য দোকান থেকে বের করে নিয়ে আসে। আর সেটা দেখতে পায় সাগর এবং বলে, এই যে ভাইয়ারা, আপনারা ওনাকে এমন হেনস্থা করছেন কেন? উনি বয়সে আপনার থেকে অনেক বড় হয়। সাগরের কথা শুনে সবগুলো লোক সাগরের দিকে তাকায়। সাগরকে দেখেই সবগুলোর মুখ শুকিয়ে যায়। আর ঠিক সেই সময় ভাই দৌড়া রে। কথাটা বলে সেখানে একজন বউ দৌড় দেয়। আর এমন কাণ্ড দেখে বাকিরা হতভম্ব। আর একজন সেখানে সাগরকে বলে ওঠে, ওই কে রে তুই, এত জ্ঞান দিস কে? হ্যাঁ, জ্ঞান দেই আর না দেই, ওনারে ছাইরা দেন ভাই। উনি গরিব মানুষ, কত টাকাই আর কামায়। ওই এই মা ধইরা আনতো। মুখ সামলাইয়া কথা ক, জিব্বা টাইনা ছেঁড়া ফেলমু। ও বাবু, ও আমাদের জিব্বা টাইলা ছিড়বো। ওই ওরে এদিকে নিয়ে আয়, দেখি কেমনে ছিড়ে। সাথে সাথে একটা লোক আসে আর সাগরকে ধাক্কা দিয়ে ওই লোকটার সামনে নিয়ে যায়। নিয়তি শান্ত হয়ে পড়েছে তখন। রক্তের খেলা শুরু হওয়ার সময় চলে এসেছে বুঝতে পারে। লোকটা সাগরের কলার চেপে ধরে বলে, এলা আমি জিব্বা বাইর করেছি, দেখি ছিড়। এ কথা বলে লোকটা তার জিহ্বা বের করে দেয়। সাগর শুধু লোকটার দিকে তাকিয়ে একবার তাকায়। নদীর পানি স্রোত বাড়িয়ে দেয়। বাতাসে তোড়ে পাড়ে বালু উঠতে থাকে খুব। এই যেন প্রকৃতি ভয় পেয়ে যাওয়ার রূপ। সন্ধ্যারতির সময়ে পাখিগুলো দেখে ঘটনাটা, তারাও টের পেয়ে যায় এই কোনো রক্তের স্রোতের আভাস। গাছে থাকা পেঁচাটা চোখ বড় বড় করে তাকিয়েছে সেদিকে, কি হতে যাচ্ছে এখন। আর ঠিক তখনই একটা বিকট চিৎকারের শব্দ শুনতে পায় সবাই। সেখানে থাকা সবাই দেখতে পায় লোকটার মুখ থেকে প্রচন্ডভাবে রক্ত বের হতে থাকে এবং ভয়ঙ্কর রকমের দেখতে লাগছে তাকে। সবাই ভয় পেয়ে যায়। অধরা তো চোখ বড় করে তাকিয়ে থাকে, কারণ সে একটু আগে দেখতে পায় যে সাগর তার কোমর থেকে ছুরি নিয়ে এক কোপে ফেলে দেয় তার জিহ্বাটা। সেখানে আর কেউ দাঁড়িয়ে থাকার সাহস পায় না, দৌড়াতে থাকে প্রাণপণে। ঠিক তার আরেকটা ঘটনা ঘটে। সাগর তার হাতে থাকা ছুরিটা দৌড়ানোর লোকগুলোর দিকে ছুঁড়ে মারে, আর ছুরিটা সোজা গিয়ে গলার পেছনের দিকে ঢুকে সামনে থেকে বেরিয়ে যায়। তার সাথে সাথে একটা নিথর দেহ মাটিতে পড়ে যায়। যাকে মেরেছে সে সাগরের কলার ধরেছিল। অবশ্য সেটা সেখানে থাকা তারা ছাড়া বাকি সবাই জানে যে এই সাগর ভাই কাউকে ছাড় দেয় না।
এদিকে জিভা কাটা লোকটা মাটিতে পড়ে গঙ্গাতে থাকে। তার মুখ থেকে অনবরত রক্ত বের হতে থাকে। ফুচকাওয়ালা বুঝতে পারে যে এই ছেলে সাধারণ কোনো মানুষ নয়। সাগর ফুচকাওয়ালা দোকানে যায় এবং সেখান থেকে একটা বড়িদা বের করে আনে। অধরা দেখে ভয় পেয়ে যায়, বুঝতে পারে লাশ আরেকটা পড়বে। অধরা সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না, তাই সে দৌড়ে চলে যায় রাস্তার এবং রিক্সা নিয়ে নেয়। ছল ছল শব্দ করে চলছে নৌকা। বুড়িগঙ্গার পাড়ে বসে বসে সিগারেট খাচ্ছে সে। রাত তখন 9টা পার হয়েছে। সে সিগারেটের ফিল্টারে ঠোঁট লাগিয়ে লম্বা এক টান দেয় আর ধোঁয়াগুলো পাঠিয়ে দেয় তার মনের গহীনে। ভাবতে থাকে সে ভয়াবহ শৈশবের কথা, যেখানে সে খেলাধুলার বয়সে, আদর যত্ন পাওয়ার বয়সে, শখ আহ্লাদ পূরণ করার বয়সে পিস্তল তুলে নেয়। এসে ভাবছিল আর তখন তার ফোন বেজে ওঠে। পকেট থেকে মোবাইল বের করে দেখে আরিফের কল। রিসিভ করে বল, কই তুই? একটু ইমার্জেন্সি আস্তানায় আয়। ওকে। এবারে কল কেটে দেয় আর উঠে হাঁটা ধরে আস্থানার উদ্দেশ্যে। সারা রাত ঘুম হয়নি। সে ভেবে কুল পাচ্ছে না এভাবে কেউ কাউকে কিভাবে মারতে পারে। একটাবার হাতও কাঁপলো না। কি হতে পারে ও? আর ওকে দেখে ওই লোকটা এভাবে দৌড়ে গেল কেন? না, আজকে আর তাকে জিজ্ঞেস করব না। ও যদি আমাকে মেরে দেয়, কারণ আমি তো কাউকে দেখেছি খুন করতে। না না, আজকে জিজ্ঞাসা করবই। এসব ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে অধরা এবং উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কলেজ ক্যাম্পাসে বসে আছে সাগর, তার পুরনো সে জায়গা, মানে গাছের নিচে। আজকে ঢাকা শহর একটু গরম আর আতঙ্ক মিশ্রিত। গতকাল রাতে খুনের জন্য সাগর বসে বসে কি যেন আনমনে ভাবতে থাকে। আর ঠিক সে সময় তার সামনে উপস্থিত হয় অধরা। সাগর মাথা তুলে তাকায়। এখানে তোমার সাথে কথা আছে তাই? লাভ নাই। কালকে যা দেখছো তা আমার নিত্যদিনের কাজ। এগুলা আমার জন্য কিছু না, মশা মারার মতো। আমি যদি পুলিশকে বলে দিই? তা কখনোই পারবা না। কেন? না পারার কি আছে? প্রথমত, পুলিশ আমারে থইরা নিয়ে যাবে ঠিক, কিন্তু আমার জন্য 1 ঘন্টা লাগবে না থানা থেকে আসতে। দ্বিতীয়ত, তুমি নিজেই আমারে পুলিশের কাছে দিতে চাও না, বাসায় রাখতে চাও। তা না হইলে কাল রাতে, না হয় আজ সকালেই পুলিশকে ইনফর্ম করতা, বুঝছো? এই বলে সাগর সেখান থেকে উঠে যায় এবং হাঁটা দেয় ক্লাসের দিকে। অধরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সাগরের বলা কথাগুলো। উফ, কে এই ছেলে? আর ঠিকই তো, আমি তো চাইলে তাকে কালকে বা আজকে ধরে দিতে পারতাম, কিন্তু না, উল্টো তার কাছ থেকে পারমিশন নিচ্ছি। সে আর বেশি কিছু চিন্তা না করে হাঁটা শুরু করে ক্লাসের দিকে। রাহাত, হ্যাঁ সুজয় ভাই বলো। এই আগামী পরশু পোলাপান নিয়ে রেডি থাকিস। সাগরকে তেজগাঁও ক্যাম্পে অ্যাটাক দেবো। আচ্ছা ভাই, চিন্তা করো না, সব রেডি থাকবে। ওকে, যা। রাহাত রুম থেকে বের হয়ে যায় আর তখনই সুজয় কাকে যেন কল করে। কিরে পাইছস খবর? কোথায় থাকে? ও পাশ থেকে। সাব্বাস বেটা, আমাকে সব পাঠিয়ে দে। ও পাশ থেকে। সুজয় কল কেটে মোবাইলটা পকেটে রাখে আর আস্তে করে বলে ওঠে, এখন খেলা হবে সাগর ভাই। ক্লাস শেষ করে সাগর বাইরে আসে এবং আবার গিয়ে গাছতলায় বসে। আর ঠিক তখনই অধরা আসে। এই, আসো আমার সাথে। কই? গেলে বুঝতে পারবা। আচ্ছা চলো। অধরা আর কিছু না বলে গিয়ে একটা রিক্সা নেয় এবং দুজনে উঠে বসে। সাগর খেয়াল করেছে যে অধরা আজ একটু ওর দিকে চেপে বসেছে, তো বসে কিছু বলছে না। দুজন হাতির ঝিলে নামে, রিক্সা ভাড়া দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে বসে। তা এখানে নিয়ে আসলা কেন? আমার ইচ্ছে হয়েছে। কথা বলবা না, চুপচাপ একটা আইসক্রিম নিয়ে আসো, যাও। ওকে। সাগর উঠে যায় আইসক্রিম আনতে। সে হাঁটছে আর ভাবছে, শালা এত বড় সন্ত্রাসী নাকি একটা মেয়ের জন্য আইসক্রিম আনতে যায়। বাহ। এসে ভাবতে ভাবতেই যাচ্ছে। কিছুক্ষণ পর আইসক্রিম নিয়ে এসে যায় অধরার কাছে, কিন্তু সেখানে গিয়ে সে হতভম্ব হয়ে যায়। এ কি, অধরা কই? এই মাত্র তো এখানে ছিল। সাগর আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নেয়, কিন্তু কোথাও দেখতে পায় না। তখন তার মোবাইল বেজে ওঠে। সে মোবাইল বের করে দেখে অপরিচিত নাম্বার। রিসিভ করে। হ্যালো, কে? ওপাশ থেকে কথাটা শুনে সাগরের পুরো স্তব্ধ। সে কি বলবে বুঝতে পারছে না। কল কেটে দেয় এবং মোবাইল পকেটে রেখে ও হাঁটা ধরে তাকে বলা গন্তব্যের দিকে। আসবে বলে মনে হয় তোর? রাত ভাই তো বলেছিল যে আসবে। আমাকে এটাও বলেছিল যে ও আসলে নাকি চোখের সামনে কিয়ামত দেখতে হবে। ওই রাশিয়ান আর্মিতে কাজ করছে এবং সিরিয়াল কিলারের মধ্যে সবার উপরের নাম। 4টা দেশ থেকে ডেথ ওয়ারেন্ট, আর সে
কোন না কোন সাগর ভাই। হা হা হা, কে এই সাগর ভাই? মার্শাল আর্ট মাস্টার, টপ বডি বিল্ডার। এমন কোনো অস্ত্র নেই যে সে তার নাম জানে না বা ব্যবহার জানে না। এমনকি একটা মেশিন গানের ভেতরে কি কোন কোন জায়গায় আছে তাও পর্যন্ত জানে। সার্ফ থেকে সার্ফ শুটার, তলোয়ারের রাজা, যার আন্ডারে গোটা আন্ডারওয়ার্ল্ড এবং গোটা মাফিয়া জগৎ নুয়ে পড়ে, যে একা একটা মেশিন দিয়ে পুরো এক গ্যাং শেষ করার ক্ষমতা রাখে এবং 22টা দেশের পুলিশ, ইন্টারপোল, সিবিআই এবং সিআইডি থেকে করা ডেট ওয়ারেন্ট। সেই হচ্ছে এই সাগর ভাই। কথাগুলো পাশ থেকে বলে ওঠে রাহাতের ডান হাত আবির। আবিরের কথা শুনে শিউরে ওঠে নিহান আর ফয়সাল। মুখ একেবারে বন্ধ হয়ে গেছে তাদের। মানে কিং অফ আন্ডারওয়ার্ল্ড অ্যান্ড মাফিয়া ওয়ার্ল্ড। তার চোখের চাউনিতে ভয় কুঁকড়ে যায় প্রকৃতি, স্রোত বেড়ে যায় নদীর, কোলাহল লেগে যায় শান্ত সমাজে। যার মরণের চিহ্ন দেখলে ভিতরে আত্মা পর্যন্ত ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে, সেই হচ্ছে এই সাগর ভাই, দ্য লর্ড অফ ব্ল্যাক হাইনা। আবিরের মুখ থেকে এই ব্ল্যাক হাইনার নামটা শুনে কেঁপে ওঠে নিহান আর ফয়সাল। কোন ব্ল্যাক হায়েনা, যেটার 5 জন বিশিষ্ট লিডার? হ্যাঁ, ওইটাই। আবির চোখ জোড়া বড় বড় করে ফেলে। সে ঘামতে থাকে, তার হাঁটু জোড়া কাঁপতে শুরু করে দেয়। জীবনে অনেক শুনেছে এই গ্যাংয়ের নাম, তবে কল্পনাও করতে পারেনি যে এটা এই বাংলাদেশে থাকবে। এদিকে নিহান সোজা চলে যায় অধরার কাছে। অধরা ভয়ে একাকার, কান্না করতে করতে তার চোখ ফুলে গেছে। সেটা খেয়াল করে নিহান এবং তাকে বাঁধন খুলে বাইরে নিয়ে আসে। ফয়সাল অধরাকে দেখে বলে, আচ্ছা, উনি কে তাহলে? আবির অধরার দিকে তাকিয়ে একেবারে স্তব্ধ হয় আর হতবাক। তার চোখে ভয় ঢুকে যায়। ইনি তো সাগর ভাইয়ের ভালোবাসার মানুষ। কথাটা শুনে ফয়সাল, নিহান আর অধরা সবাই অবাক। অধরা বেশি অবাক হয়, তার মাথায় ঢুকছে না কিছু। ওনার ব্যাপারে কিছু ভাবলে সে যা করে, আর তোরা তো তার গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসলি। আল্লাহ জানে এখন কি হবে তোদের। আমি নাই, চলে যাচ্ছি, মরার ইচ্ছে এখন আমার নাই। এই বলে আবির সেখান থেকে বেরিয়ে পড়ে। সে খুব তাড়াহুড়ো করে চলে যায়। আর ওইদিকে ফয়সাল আর নিহানের বুকে ঝড় উঠে যায়। তারা বুঝতে পারছে না কি করবে। আবিরের কথা মতো আর তার ভয় দেখে এতটুকু আন্দাজা করতে পেরেছে যে সে এখানে আসলে এক তুলকালাম বাঁধিয়ে ফেলবে। ঠিক সেই মুহূর্তে বাহিরে প্রচন্ড গোলাগুলির আওয়াজ। ফয়সাল টের পেয়ে যায় যে মরণ তাদের কাছে চলে এসেছে। তারপর সে হালকা সাহস করে বাহিরের দিকে যায় এবং তার পিছু পিছু নিহানও যায়। তারা বাহিরে এসে পুরোই হতবাক। স্পষ্ট দেখতে পায় মাটিতে রঞ্জিত হয়ে আছে লাল রক্ত। নিথর দেহগুলো পড়ে আছে মাটিতে, আর দাঁড়িয়ে আছে একটা শরীর যার দেহে রক্তে মাখামাখি অবস্থা। ডান হাতে হাতুড়ি আর বাম হাতে তলোয়ার। সে তাকিয়েছে নিহান আর ফয়সালের দিকে। তার চোখগুলো যেন চোখ নয়, এগুলো যেন আগুনের বানানো গোলা, টকটকে লাল বর্ণ ধারণ করেছে। তাদের কলিজা একদম খালি হয়ে যায়, পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়। তারা এখন রাহাতের বলা কথাটার হুবহু মিল পাচ্ছে। এই যেন সত্যি কায়ামতের একটা অংশ বারু। নিহান তাকে কিছু একটা বলতে যাবে, তার আগে সে দৌড়ে এসে হাতুড়ি দিয়ে মাথায় প্রচন্ড ভাবে একটা আঘাত করে এবং সাথে সাথে নিহান মাটিতে পড়ে যায়। আর তখনই নিহানের গলায় তলোয়ার দিয়ে সোজোর একটা কোপ মারে, আলাদা হয়ে যায় মাথা। তা দেখে ফয়সাল ভিতরে দৌড় দেয়। যেই ও মেশিন গান নিতে যাবে তার আগেই ফয়সালের মাথার পিছন দিয়ে তলোয়ারটি ঢুকে সামনের দিকে বের হয় এবং গেঁথে যায় দেওয়ালে। এমন নির্মম হত্যাকাণ্ডগুলো দেখে বাকিরা ভয়ে পালায় সেখান থেকে। এদিকে অধরা এসব চাপ নিতে পারে না, তাই সে অজ্ঞান হয়ে পড়ে। মিটমিট করে চোখ খুলে অধরা। পাশে তার মা বসে আছে। অধরা চোখ খুলতেই, কি রে মা, জ্ঞান ফিরেছে তোর? আচ্ছা বিশ্রাম নে, আমি বানিয়ে আনি। অধরা কিছু বলে না। তার চোখের সামনে শুধু ভাসতে থাকে তার দেখার ঘটনাগুলো। অধরা উঠে বসার চেষ্টা করে, আর তখন সে ব্যথায় পড়ে যেতে নেয়। সাথে সাথে তাকে ধরে ফেলে। অধরা তাকায় সেদিকে আর একদম হতবাক হয়ে যায়। সে ভয় পেয়ে যায়। আপনি এখানে? আমি তো তোমাকে নিয়ে আসলাম হাসপাতালে। আম্মু কোথায়? উনি তোমার জন্য খাবার আনতে গেছে, ততক্ষণে আমি আছি তো। আচ্ছা, ওনাদের এভাবে মারাটা জরুরি ছিল নাকি? অধরার এমন প্রশ্নে ধীরভাবে উত্তর দেয় সে। আমার ভালোবাসার উপর কেউ চোখ তুললে, তাকে কেউ কষ্ট দিলে তার এমন অবস্থা হবে। আমি তো আপনাকে ভালোবাসি না। জানি আমি, আর এটাও জানি তখন আমাকে আইসক্রিম আনতে পাঠিয়ে তুমি পুলিশকে কল দিয়েছিলে। কথাটা শুনে অধরা আর কিছু বলে না, সে চুপ করে যায় ভয়ে।
শোনো, তুমি আমাকে ভালো নাই বাসো, তবে আমি তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। এই কথাটারও উত্তর দেয় না অধরা, চুপচাপ ঘূর্ণমান ফ্যানের দিকে তাকিয়ে থাকে। তার জীবনে এই প্রথম এতগুলো খুন সরাসরি দেখেছে, তাও এমন নির্মম ভাবে। তাই সে শক কেটে উঠতে পারছে না অধরা। বারবার সেই ঘটনাগুলো তার চোখের সামনে ভাসছে। তখন রুমে অধরার আম্মু আসে। বাবা, তুমি কখন আসলে? এই তো আন্টি, একটু আগে খাবার নিয়ে এসেছেন। হালকা পাতলা করে স্যুপ এবং কিছু ফল নিয়ে আসলাম। আচ্ছা আন্টি, খাইয়ে দিন, তারপর ওষুধগুলোও খাইয়ে দিবেন। আচ্ছা বাবা, তাহলে আসি আন্টি। সাবধানে যেও। আচ্ছা, আসি অধরা। এই বলে সে কেবিন থেকে বেরিয়ে যায় এবং হাঁটতে হাঁটতে হাসপাতাল থেকে বেরিয়ে তার গাড়িতে করে রওনা দেয় অজানা গন্তব্যে। সুজয় ভাই, কিরে, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? ভাই, ওই সাগর আমার গোডাউনে ঢুকে প্রায় 200 ছেলের মাছ থেকে অধরাকে তুলে নিয়ে গেছে। ফয়সালদেরকেও মেরে ফেলেছে। গোডাউনের সামনেই রক্তের সমুদ্র হয়ে রয়েছে। কথাগুলো শুনে সুজয় যেন আকাশ থেকে পড়ল। এ কি মানুষ না অন্য কিছু? এতগুলো লোকের মধ্যে দিয়ে সে তাকে কিভাবে নিয়ে যেতে পারে? না না, তাকে আর হেলা ভাবা যাবে না। এবার তোর দুর্বলতায় খুব ভয়ঙ্কর ভাবে আঘাত করতে হবে, না হলে এদের সঙ্গে কিছুই করতে পারবো না। কি ভাবছেন ভাই? ভাই, ও যদি একবার জানতে পারে যে অ্যাটাক আমরা দিয়েছি, তাহলে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না আমাদের মরণ থেকে। তবে জানতে পারে না, ও জেনে গেছে। তুই এক কাজ কর, আন্ডারগ্রাউন্ড হয়ে যা, আর বাকি কি কি করতে হবে তা আমি তোকে বলে দেব। যা, আর নিজের নামও পরিবর্তন করে ফেলবি কিন্তু। আচ্ছা ভাই। যা, বেরিয়ে পড়। রাহাত আর দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে। আর ওইদিকে সুজয় বসে বসে তার মতো পরিকল্পনা সাজাতে থাকে। সাগর, চল গ্রাম থেকে ঘুরে আসি। অনেকদিন হলো আন্টি আর উর্মিকে দেখি না, চল। যাব, তবে অধরাকেও নিয়ে যাব। মানে অধরাকে কেন? শোন তাহলে। তারপর সে সব কিছু খুলে বললাম আরমানদেরকে। ও আচ্ছা, এই ব্যাপার। মামা, তাহলে তো পার্টি হবে রে। হ্যাঁ অবশ্যই, আগে গ্রাম থেকে আসি তারপর। ওকে। তো কখন যাবে? পরশুদিন। তোরা সব গোছগাছ কর, আমি গিয়ে অধরাকে সব বলে নিয়ে আসি। ওকে মামা, যা। চল সব। তারপর তারা চলে যায় সব গোছগাছ শেষ করতে। আর সাগর ভাই রওনা দেয় অধরার বাড়ির উদ্দেশ্যে। ঢাকার রাস্তা ধাপিয়ে চলছে সাগর ভাইয়ের গাড়ি। ব্ল্যাক হাইনার মূর্তি যে দেখছে সামনে থেকে সেই সরে যাচ্ছে। সে অধরার বাড়ির সামনে গাড়ি থামায় এবং নেমে ভিতরে যায়। দারোয়ানও তাকে আটকায়নি, কারণ ব্ল্যাক হাইনার মূর্তি দেখে তারা স্তব্ধ হয়ে পড়ে। সাগর ভাই ভিতরে ঢুকতে দেখে অধরা সোফায় বসে বাচ্চাদের মতন চিপস খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে। এটা দেখে সে হেসে ফেলে। এত বড় একটা মেয়ে, অথচ স্বভাব বাচ্চাদের মতন। অধরা সাগর ভাইয়ের দিকে ঘাড় ঘোরাতে সে থমকে যায়, হাত থেকে চিপসের প্যাকেটটা পড়ে যায়। কেমন আছো? ভালো, কিন্তু আপনি এখানে এখানে কেন এসেছেন? তোমার সাথে কথা ছিল তাই। আর তোমার শরীর কেমন আছে তা দেখতে এলাম। দেখেছেন? এখন তাহলে যান। কথা তো বলা হয়নি। কি কথা? আগামী পরশু আমি আর আমার বন্ধুরা সবাই আমাদের গ্রামের বাড়িতে যাব, তাই ভাবছি তোমাকে নিয়ে যাব। জি না, আমি যাব না। আপনার সাথে তো ভুলেও না। কেন? কেন মানে? আপনার সাথে যাওয়া মানে ঠাস করে কোথা থেকে কেউ এসে মেরে ফেলবে, নয়তো কোথাও থেকে একটা বুলেট এসে কপাল ফুটো করে দিবে। না বাবা, দরকার নাই। কথাগুলো শুনে সাগর ভাই সেখানে হেসে ফেলে। মরতে তো হবেই, না হয় একটু তাড়াতাড়ি মরবা আর কি। কেন? এখন বিয়ে করা বাকি, মা হওয়া বাকি, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া বাকি। না থাক, আপনি যান। যাচ্ছি না আমি। শোনো, আমি আগামী পরশু সকালে আসব, রেডি হয়ে থাকবা, তা না হলে পরে ঠিকই বুঝতে পারবা। বাই, আসি। এ বলে সে হাঁটা ধরে। আর তখনই মুখোমুখি হয় অধরার আম্মুর সাথে। কি বাবা, কখন এসেছো আর চলে যাচ্ছই বা কেন? আন্টি, একটু আগে আসছি, আর একটা জরুরি কাজ আছে তাই যেতে হচ্ছে। অধরাকে কিছু বলে গেছি, শুনে নেবেন। এই বলে সে চলে যায় সেখান থেকে। এদিকে অধরার মা অধরাকে জিজ্ঞেস করে, কি রে মা, তোকে কি বলে গেছে? শালা খচ্চর, বাদর, হুম্মা, হাবলাকান্ত জিরাপ কোথাকার, আমাকে ভয় দেখায়। পাই না তাকে ভয়। যাব না আমি, দেখি কি করতে পারে হাঁদারামটা। এই বলে সে সোফা থেকে উঠে হনহন করে রুমে চলে যায় তার রুমে। এদিকে অধরার মা কাণ্ডগুলো দেখে
সেখানে বসে হাসতে থাকে। উনি জানে সবকিছু তাদের ভিতরের খবর। হ্যালো, হ্যাঁ বল। ওই সব রেডি, কালকে বের হবো সকাল সকাল। ওকে, তাহলে 5টা গাড়ি রেডি কর। অদ্ভুত, 5টা গাড়ি কেন? এত কথা এখন বলতে পারবো না, কাল বলবো। তুই শুধু রেডি কর, আর পোলাপানও রাখিস প্রিলোডেড অটো সাব মেশিন গান দিয়ে। ওকে, আর অধরা ভাবি? ওর জন্যই তো এত সিকিউরিটি। ও, কি রে অধরা, এত গোছগাছ কিসের? ওই হারামিটা আসবে কিছুক্ষণের মধ্যে। গোছগাছ না দেখলে কপালে শনি আছে। তুই এই ছেলেকে এত ভয় পাচ্ছিস কেন? তুমি জানো ও কে? না তো। ব্ল্যাক হাইনার রড, সাগর ভাই। অধরার মা কথাটা শুনে একেবারে নীরব হয়ে যায়। উনি বাকরুদ্ধ হয়ে পড়ে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। ভয় পাইও না, ও আমাদের কিছু করবে না। কেন? আছে কারণ। এ বলে উনি চলে যায় রুমের থেকে। আর তখনই কলিং বেল বেজে ওঠে। অধরা বুঝতে পারে কে এসেছে, তাই সে চলে যায় দরজা খুলতে। নিচে গিয়ে অধরা দরজা খুলে এবং এদিকে সাগর তাকে দেখে চোখ বড় বড় করে ফেলে। তা কি ব্যাপার, তুমি জানতে নাকি আমি আসবো যে? জি না, আমি জানি যে এই সময়ে আপনি ছাড়া আর কেউ না। ও, আমার বউটা আমার ব্যাপারে কত ভাবে। বইয়ের কাছে ভাবতে। আচ্ছা যাই হোক, রেডি তো তুমি? জি রেডি। ওকে, তাহলে কালকে সকাল 9টায় গাড়ি নিয়ে গেটে আসবো। ততক্ষণ বেরিয়ে পড়ো। আচ্ছা। আসি তাহলে। এ বলে সাগর সেখান থেকে হাত ধরে হাসতে থাকে। অধরা এদিকে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। হ্যালো ইফতি, হ্যাঁ সুজয় ভাই বলো। শোন, সাগর ভাই গ্রামে যাচ্ছে। আগামী পরশু ওর গ্রামের বাড়িতে অ্যাটাক দেবো। আচ্ছা ভাই। আর তোকে আবার মনে করিয়ে দিই, ভুলেও কাউকে বলবি না যে তুই রাহাত, তুই ইফতি, যাতে এটা সবাই জানে। আরে ভাই টেনশন করিও না, কেউ জানবে না। ওকে, তাহলে রেডি থাকিস, রাখি। আচ্ছা ভাই। সকাল সকাল সাগরের ঘুম ভাঙে। ওইদিকে আরমান শান্ত রেডি, তারা আজকে গ্রামে যাবে। সাগর আরিফ আর মুবারককে যেতে মানা করে সুজয়ের জন্য, তারা ঢাকা থাকবে, এদিকটা সামলাবে। সাগর উঠে ফ্রেশ হয়ে রেডি হয় যাওয়ার জন্য। শান্ত 5টা গাড়ি আর 20 জন ছেলে রেডি করে গাড়ির জন্য। সবার কাছে প্রিলোডেড অটোসাব মেশিন গান। কিরে, সব রেডি? হ্যাঁ বন্ধু, রেডি। ওকে, তাহলে বেরিয়ে পড়ি, চল। ওকে। তারপর তারা সবাই এক এক করে গাড়িতে ওঠে এবং রওনা দেয় অধরার বাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে তাকে নিয়ে তারপর গ্রামের দিকে যাবে। গাড়ি চলছে তার আপন গতিতে। ব্ল্যাক হায়নার দল ছুটে চলেছে রাস্তা কাঁপিয়ে। শহরের মানুষ হঠাৎ এভাবে ব্ল্যাক হায়নাকে দেখে ভয় পেয়ে যায়। সবাই ভাবতে থাকে আজকে হয়তো ঢাকা নগরে এক বড়সড় বিস্ফোরণ সম্ভাবনা আছে। গাড়ি গিয়ে দাঁড়ায় অধরার বাড়ির সামনে। শান্ত গিয়ে অধরাকে নিয়ে আসে। সাগর ভাই বসে আছে ড্রাইভিং সিটে। আজকে সে নিজে চালাবে। প্রায় আধ ঘন্টা পর শান্ত আসে অধরাকে নিয়ে। সাগরের চোখ যায় সেদিকে। হুট করে অধরার দিকে নজর পড়তে সে কেঁপে ওঠে। এই যেন এক ছায়াবৃত্তি, এক পরী যে এইমাত্র আকাশ থেকে পড়লো। আজকে অধরাকে দেখে প্রচন্ড সুন্দর লাগছে, যা বলার বাইরে। কালো একটা জামদানি শাড়িতে পুরো নববধূ লাগছে অধরাকে। সাগর আস্তে করে গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ায় এবং আস্তে আস্তে এক পা করে এগিয়ে যায় অধরার দিকে। আর গিয়ে অধরার সামনে দাঁড়ায়। অমনি সে এমন একটা কাণ্ড করে বসে যা সেখানে থাকা সবাই চমকে যায়। সাগর গিয়ে অধরার সামনে হাঁটু মুড়ে বসে এবং পকেট থেকে একটা রিং বের করে আর অধরার দিকে ধরে বলে, সেই দিন সন্ধ্যা লগ্নে তোমাকে প্রথম দেখি, তারপর থেকে তোমার পিছন নেই। ভালোবাসাও না, কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হুট করে এসে পড়ে। আমি সৌন্দর্য দেখিনি, তোমাকে দেখেছি। আমি পাখির কণ্ঠ শুনিনি, তোমার কণ্ঠ শুনেছি। আমি মায়ার আবরণ দেখিনি, তোমাকে দেখেছি। আমার দেখা, আমার চোখে তুমি এলোকেশী, তুমি মায়াবতী, তুমি মায়াদেবী, তুমি ডাগর ডগর আখির বহনাকারী, তুমি আমার জীবন সঙ্গিনী, হবে আমার জীবন সাথী। কোনো কষ্ট দেব না, কথা দিলাম। একটাবার সুযোগ দিয়ে দেখো। এক নিঃশ্বাসে সাগর কথাগুলো বলে ফেলে। ওর এমন কথা শুনে সেখানে থাকা সবাই হা হয়ে যায়। শান্তা আর আরমান যেন বাকরুদ্ধ পুরো, কিছু বলতে পারছে না তারা। কারণ যে মানুষটা খুন করতে একটাবারও ভাবে না, যাকে প্রকৃতি দেখলে ভয়ে কুকড়ে যায়, যার হুঙ্কারে পুরো ব্ল্যাক হায়না কেঁপে ওঠে, সে নাকি আজ এমনভাবে আবেগিক কাব্যিক কথা বলছে যা সবার ধারণার বাইরে। আর ওইদিকে অধরা তো পুরো বেকুব হয়ে দাঁড়িয়ে রয়েছে।
সে কখনো ভাবতে পারেনি যে কোনো গ্যাংস্টার তাকে এমন ভাবে প্রপোজ করবে। তার চিন্তা করতে পারে না সে যেন কোনো এক ঘরে ঢুকে গেছে। সে কি বলবে সে নিজেও বুঝতে পারছে না। হঠাৎ করে সাগরের সাথে আসা ছেলেগুলো একসাথে হাততালি দিয়ে বলে, ভাবি প্লিজ অ্যাকসেপ্ট। এমন কথা শুনে অধরা একেবারে লজ্জা পড়ে যায়। কোনো মতে সে কাঁপা কাঁপা ভাবে হাতটা বাড়িয়ে দেয় এবং সেটা দেখে সাগর আস্তে করে তার হাতে থাকা রিংটা পরিয়ে দেয় এবং সেখানে থাকা সবাই একসাথে হাততালি দিয়ে ওঠে। পরিবেশ তখন তাদের কাণ্ডে মুখরিত হয়ে ওঠে। পাখিরা তখন সজোরে তাদের মায়াবী কণ্ঠে গেয়ে ওঠে। সাগর রিংটা পরিয়ে তার হাত ধরে গাড়ির সামনে নিয়ে এসে এবং গাড়ির দরজা খুলে হাত দিয়ে তাকে গাড়ির মধ্যে বসিয়ে দেন। অধরা খুব সুন্দর করে গাড়িতে গিয়ে বসে। তারপর এক এক করে সবাই গিয়ে বসে গাড়িতে। সাগরও বসে তার সিটে। গাড়ির সামনের গ্লাসটা অধরার দিকে ঘুরিয়ে দেয়। গাড়ি চলছে তার নিজ গতিতে। ব্ল্যাক হ্যানের গন্তব্য তখন কিশোরগঞ্জে, ঢাকা চট্টগ্রামের মহাসড়ক। সাগর গাড়ি চালাচ্ছে আর কিছুক্ষণ পর পর অধরার দিকে তাকাচ্ছে। সেটা দেখে অধরা একটা মুচকি হাসি দিয়ে তাকে বলে, ওই ঠিক করে তাকে সামনে গাড়ি চালান, না হলে দুর্ঘটনা ঘটে যাবে। ও সরি, কি করতাম বলো? আসমানের পরি যদি সামনে বসে থাকে তাহলে চোখ তো সেদিকেই যাবে। কথাটা শুনে অধরা একটু লজ্জা পায় এবং সামনে তাকিয়ে থাকে। গাড়ি তখন ঢাকা থেকে অনেকটা দূরে। সাগরের কালো BMW ব্র্যান্ডেড গাড়িটা মাঝখানে, আর তার সামনে পিছনে আরো 4টা গাড়ি চলছে দ্রুত গতিতে। ঠিক তখনই ঘটে একটা ঘটনা। হুট করে সাগরের এক হাতের উপর হাত রেখে কাঁধে মাথা রেখে দেয় অধরা। সাগর কিছুটা স্তম্ভিত হয়ে যায়। তার ব্যাপারটা অনেক ভালো লাগে। এই যে গ্যাংস্টার, বলো সোনা। হাতটা কখনো ছাড়বা না তো? মরার আগ পর্যন্ত না। আমাকে অনেক ভালোবাসবা তো? নিজের চাইতে বেশি বাসবো। প্রতিদিন ঘুরতে নিয়ে যাবে তো? একবার বললেই যেখানে চাইবা নিয়ে যাব। প্রতি রাতে কালো গোলাপ দিয়ে প্রপোজ করবা তো? একটা রাতও বাকি রাখবো না। প্রতিটা মুহূর্তে কপালে ভালোবাসা পরশ দিবা তো? চাইলে ঠোঁটেও দেব। যা শয়তান, আর কি কি করতে পারবা? গরমের সময় বাইকের পেছনে বসিয়ে স্নিগ্ধ সুসময় ভরা পাহাড়ের মেঠোপথে গিয়ে তারপর হাঁটতে হাঁটতে আইসক্রিম দুজনে মিলে খাবো। বর্ষায় কদম ফুল হাতে দিয়ে একসাথে দুজনে বৃষ্টিতে হাঁটবো। শরতের বিকেল বেলায় কাশবনে নিয়ে গিয়ে নীল আকাশটা দেখাবো। হেমন্ত গ্রামের নবান্ন দেখাবো। সাথে সোনালি ধানের ক্ষেতের আইলে একসাথে বসে গল্প করব। শীতের সকালে এবং সন্ধ্যায় রাস্তার ধারে টঙের দোকানে এক চাদরের আড়ালে বসে দুজনে চা খাবো। বসন্তের পহেলা ফাগুনে দুজনে নীল শাড়ি আর পাঞ্জাবি পরে বসন্ত উৎসব পালন করব। প্রত্যেক দিন রাত চাঁদের আলোয় বসে ছাদে গল্প করব। কথাগুলো একধারে বলে সাগর। অধরা তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। যে গ্যাংস্টারের নাম শুনলে মানুষ ভয়ে কাঁপতে থাকে, সে মানুষ অন্যকে মারতে 2 সেকেন্ড ভাবে না, সে এভাবে এত রোমান্টিক ভাব কথা বলতে পারে, সেটা কোনোভাবে ভেবে উঠতে পারছে না অধরা। সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি সত্যি গ্যাংস্টার? অদ্ভুত তো, নিজের চোখেই সব দেখছো নাকি? তাহলে এত রোমান্টিক ভাবে সব কথা কিভাবে বলছো? আমি তো ভেবে কুল পাচ্ছি না যে একটা আন্ডারওয়ার্ল্ড জন মাফিয়া গডফাদার কিভাবে এত রোমান্টিক কথা বলতে পারে? ও ম্যাডাম, আমি গ্যাংস্টার ঠিক, তবে তার আগে একটা মনওয়ালা মানুষ, বুঝছেন? আমি কত লাকি, গ্যাংস্টার কতটা রোমান্টিক। একটু একটু তো হতেই হবে, না হলে যে বউ প্রতি রাতে পিটিয়ে ঘর থেকে বের করে দেবে। কথা শোনার সাথে সাথে অধরা হাসতে থাকে আর সাগর সেই মায়াবী হাসিটা দেখতে থাকে। দুজনের এই ভালোবাসা যেন অন্যরকমের সৌন্দর্য হয়ে উঠেছে। কিছুক্ষণ পর গাড়ি ঢুকে থাকে কিশোরগঞ্জে একটা গ্রামে। পরপর গ্রামে 5টা কালো গাড়ি ঢুকে। দৃষ্টিনন্দন চোখে তাকিয়ে আছে সেদিকে। যারা চিনে তারা এক প্রকার ভয়ে পেয়ে উঠেছে, আর যারা চিনে না তারা ভাবছে কি এভাবে আসছে তাদের গ্রামে। গাড়ি গিয়ে থামে সাগরের বাড়ির সামনে। ঠাস ঠাস করে 5টা গাড়ি জোরে ব্রেক করে থামলো তাদের বাড়ির সামনে। এক এক করে সবাই নামলো গাড়ি থেকে, সাগরও নামে অধরাকে নিয়ে। তারা নেমেই দেখতে পায় তাদের বাড়ির সামনে প্রচুর মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। সাগর সহ বাকিরা কিছুটা অবাক হয়ে যায়। কিরে, এত ভিড় কেন বাড়ির সামনে? আমিও তো বুঝতে পারছি না। আয় তো দেখি।
তারপর সাগর গার্ডদের সহ নিয়ে ভিতরে। সে ভিড় ঠেলে ভিতরে যেতে দেখে মাটি লাল হয়ে আছে রক্তে, কিছুই বুঝতে পারছে না। আরো ভিতরে যেতেই সে দেখে এই দুটো লাশ মাটিতে পড়ে আছে, আর তাদের শরীর থেকে এভাবে রক্ত বের হচ্ছে। সাগর ধীর পায়ে কিছুটা সামনে যায় এবং যেই ও লাশ দুটোর চেহারা দেখে অমনি যেন তার মাথায় আসমান ভেঙে পড়ে। সাথে সাথে জায়গা থেকে ছিটকে সাগর পিছনে পড়ে যায়। সাগরে এভাবে ছিটকে যাওয়া দেখে আরমান, শান্ত, অধরা আর বাকি গার্ডসরাও এগিয়ে যায় দেখতে। আর তখনই আরমান এবং শান্তা স্তব্ধ হয়ে মাটিতে বসে পড়ে। অধরা ব্যাপারটা বুঝতে পারছে না। আর তখনই সাগর দৌড়ে গিয়ে একটা লাশকে জড়িয়ে ধরে সজোরে এক গগন বিদায় চিৎকার দিয়ে বলে ওঠে, মা। এই বলে সে তার মাকে জাপটে ধরে অঝরে কান্না করতে থাকে। তা যেন একটা পৃথিবীতে অন্ধকার হয়ে গেছে। সে তার মাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তার এমন অবস্থা দেখে সেখানে থাকা সকলে কেঁদে দেয়, এমনকি অধরা সহ ব্ল্যাক হ্যান্ডের ছেলেরাও কান্না করতে থাকে। পরিস্থিতি যেন হঠাৎ করে ভারী হয়ে গেছে। মুহূর্তের মধ্যে যেন সাগর ভেঙে পড়েছে। এদিকে তো শান্তা আর আরমান একেবারে নীরব হয়ে গেছে। তারা যেন বোবা হয়ে বসে আছে, একটা শব্দ মুখ দিয়ে বের হচ্ছে না। ঠিক তখন সাগরের ফোন বেজে ওঠে। তাতে তার কোনো খবর নেই। সে তো তার মাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছে। এভাবে পরপর 4টা ফোন আসে। তা দেখে অধরা ধীর পায়ে এগিয়ে গিয়ে সাগরের পকেট থেকে ফোনটা বের করে। তখন কল কেটে যায়। পর মুহূর্তে আবার ফোন বেজে ওঠে, তাই অধরা রিসিভ করে। হ্যাঁ, হ্যালো। সাগর ভাই কোথায়? আপনি কে? শুভাকাঙ্ক্ষী, ওকে ফোনটা দেন, খুব ইমার্জেন্সি কথা আছে। কথাটা শুনে অধরা সাগরের দিকে ফোনটা এগিয়ে দেয়। সাগর ফোনটা হাতে নেয় না, তাই অধরা তার কানে ধরে। হ্যালো সাগর ভাই। কে? আমি শুভাকাঙ্ক্ষী, নাম মিম, চিনবে না আমাকে। শোনো, এই মুহূর্তে সেই বাড়িটা থেকে বের হও, সাথে তোমার আম্মু এবং বোনের লাশগুলা নিয়েও বের হও, কারণ তোমার বাড়িতে বোম লাগানো আছে, যে কোনো মুহূর্তেই বিস্ফোরণ হতে পারে। তুমি কিভাবে জানো? উফ, এত কথা বলো কেন? তাড়াতাড়ি বের হও। আর হ্যাঁ, তুমি, অধরা, শান্ত আর আরমান যত তাড়াতাড়ি পারো তোমার মা বোনের দাফন কাজ সম্পন্ন করে দূরে কোথাও চলে যাও, কারণ তোমাকে মারতে এখন সুজয় নন্দী সহ তোমার ব্ল্যাক হাইনার গ্যাং এর অর্ধেক ছেলে পেলে তোমাকে খুঁজছে। আর তারা রওনা দিচ্ছে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তাড়াতাড়ি সব শেষ করে বেরিয়ে পড়ো। কথাগুলো বলে মেয়েটা কল কেটে দেয়। আর ওইদিকে সাগর কথাগুলো শুনে একেবারে স্তব্ধ। সুজয় নন্দীর সাথে নাকি ব্ল্যাক হায়নাও যোগ দিয়েছে, সেটা সে কল্পনা করতে পারছে না। সাথে সাথে সে তার মাকে মাটি দিয়ে কোলে তুলে নেয় এবং সন্তান আরমানের উদ্দেশ্য করে বলে, ওই বোনকে কোলে নিয়ে সবাই বের হয় এখান থেকে। বাড়িতে বম ফিট করা আছে, তাড়াতাড়ি কর, সবাইকে বের কর। সাগরের কথা শুনে শান্তার আরমান কোনো কিছু না ভেবে তাদের বোনকে কোলে তুলে নিয়ে অধরাকে নিয়ে বের হয়ে যায়। আর সকল গার্ডস গ্রামের সবাইকে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। সাগর সবাইকে নিয়ে গাড়িতে ওঠে। অধরা করে তার মায়ের মাথা রেখে ড্রাইভিং সিটে গিয়ে বসে। আর সাথে সাথে 5টা গাড়ি সেখান থেকে চলে যায়। ওদিকে বোমের কথা শুনে গ্রামের সবাই সেখান থেকে সরে যায়। সাগর কিছুটা দূরে গিয়ে গাড়ি দাঁড় করে। আর ঠিক তখনই বুম করে পুরো বাড়িটা বিস্ফোরণ হয়। সাগর কিছু ভেবেই পাচ্ছে না, কে এই মেয়েটা, এত কিছু কিভাবে জানে, আর ব্ল্যাক হায়নার কে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। এসব ভাবতে ভাবতে তার ফোন আবার বেজে ওঠে। সে রিসিভ করতেই, তাড়াতাড়ি দাফন কাজ শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়ো, ওরা খুব কাছেই এসে গেছে। এই বলে আমার ফোন কেটে দেয়। সাগর 7-5 না ভেবে শান্তার আরমানকে বলে দাফন কাজের ব্যবস্থা করতে। তারা সব গার্ডদেরকে বলে দেয়। প্রায় ঘন্টা খানেকের মধ্যে তাদের মা এবং বোনের দাফন কাজ শেষ করে। সাগর দাঁড়িয়ে আছে কবরের সামনে। মা, আমি তোমার কসম খেয়ে বললাম, যারা এমনটা করছে সবগুলোরে বেরহম বিধ্বস্ত খুন করব। মনে মনে কথাটা বলে সাগর। আর তখন সাগরের কাঁধে হাত রেখে অধরা, চলো এখান থেকে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবা? আরমান, বল। সিলেটে কল কর, অনেকরে বল আমরা আসতেছি। হঠাৎ? যেটা বলছি সেটা কর। আর কারণ আমার ফোনটা নেই, ভয়েস কল রেকর্ডগুলো শোন, জানতে পেরে যাবি। ওকে। তারপর আরমান সিলেট মাফিয়ার কিং অনিককে কল করে এবং সাগরকে বলে সব রেডি। সেটা শুনে সাগর সবাইকে নিয়ে রওনা দেয় সিলেটের উদ্দেশ্যে।
অধরা গিয়ে বসে সাগরের পাশে সিটে। গাড়ি চলছে তার নিজ গতিতে। ব্ল্যাক হায়নার এমন অবস্থার কথা ভাবছে সাগর। সে কোনো কিছুতেই উত্তর মেলাতে পারছে না। এদিকে আবার ঢাকায় আরিফ মোবারক আছে। ওদের কি অবস্থা কে জানে, তাদের আবার কিছু হয়নি তো? এসব ভাবছে আর তখনই আবার সাগরের ফোন বেজে ওঠে। সে রিসিভ করতেই, সাগর ভাই, আরিফ আর মোবারকের চিন্তা করিয়েন না, তারা একদম সুস্থ, তাদের কিচ্ছু হয় নাই। আপনারা এই সিমটা অন রেখে বাকি সবগুলো সিম অফ করে দেন, না হলে ট্র্যাক হবে। আর হ্যাঁ, সিলেট গিয়ে আপনি অধরা এবং শান্ত আলাদা হয়ে যাবেন, সবার আড়ালে চলে যাবেন। যদি নিজের এবং বাকিদের জীবন বাঁচাতে চান, কারণ নেক্সট টার্গেট অধরা। আর হ্যাঁ, সিলেট গিয়ে আরমানের সাথে যোগাযোগ বন্ধ করে দিবেন, গোপনীয় কোনো কিছুই বলবেন না। এটা বলে আবার ফোন কেটে দেয় আর সাগর ভাবতে থাকে, উফ, কে এই মেয়ে? সমস্ত খবর এভাবে জানছে কিভাবে? আর আরিফ মোবারক সুস্থ আছে কথাটা এভাবে কেন বলল? আর আরমান থেকে কেনই বা দূরে যেতে বলল? আর সবচেয়ে অবাক করার বিষয়, আমার এই সিমের ব্যাপারে কিভাবে জানে? এটার নাম্বার একমাত্র শান্ত আর অনিক ছাড়া কারো কাছেই নেই। উফ, কিচ্ছু মাথায় আসছে না। অনিকের সাহায্য লাগবে। সাগর এসব ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছে। আর তখন অধরা সাগরের হাতে হাত রাখে। এভাবে ভেঙে পড়ো না প্লিজ, তুমি ভেঙে পড়লে আমি ঠিক থাকবো কিভাবে বলো? হঠাৎ করে এসব ঘটলো? দেখো কত সুন্দর করে ভেবে গেলাম আম্মুর সাথে দেখা করব, বোন তোমায় ভাবি ভাবি বলে ডাকবে, আর যাওয়ার সময় আম্মু আর বোনকে ঢাকায় সাথে করে নিয়ে যাব, আর তারপর আমাদের বিয়ের কথা কমপ্লিট করব। কিন্তু তার আগেই অধরা সেটা দেখতে পায়। তখন সাগরের হাতটা শক্ত করে ধরে এবং সাগরের কাঁধে মাথা রাখে। গাড়ি চলছে প্রচন্ড গতিতে। ফ্রি রোড পেয়েছে ব্ল্যাক হায়না, তাই দ্রুত গতিতে চলছে। গাড়ি তখন সিলেটের কাছাকাছি। সাগরের গন্তব্য তখন সিলেট শ্রীমঙ্গল, তাই তারা সেদিকে চলছে। ওইদিকে 14টা নুহা মাইক্রোগ্রামে ঢুকছে। তার মাঝখানে 3টা সাদা রঙের রয়্যাল ক্লাউড কার। 17টা গাড়ি গিয়ে ঠাস ঠাস করে ব্রেক করে সাগর বাড়ির সামনে। সবগুলো নোহা থেকে এক এক করে সব ছেলে পেলে নেমে দাঁড়ায়। সেখানে প্রায় ব্ল্যাক হায়নার ছেলে, এবং পরপর রয়্যাল ক্রাউড 3টা থেকে নেমে আসে সুজয় নন্দী, ইফতি, রাহাত, অমর, আরাফ, আর ব্ল্যাক হায়নার 2জন চিফ কন্ট্রোলার এবং সাগর ভাইয়ের কলিজার বন্ধু আরিফ এবং মোবারক। কিরে সুজয়, বম তো ধ্বংসস্তূপ বানিয়ে ফেলছে। সেটা তো আমিও দেখছি, কিন্তু লাশগুলো কই? আর সাগর আর বাকিরা মারা গেছে নাকি বেঁচে আছে? ওই সবাইকে দেখ, লাশগুলো খুঁজে পাস কিনা। সাথে সাথে সবগুলো গার্ডস খুঁজতে চলে যায়। আর ঠিক তখনই সুজয়ের ফোনে একটা মেসেজ আছে। সুজয় ফোনটা ওপেন করে মেসেজটি চেক করে। সে মেসেজ দেখে একটা অট্ট হাসি দেয়। তা দেখে সবাই তার দিকে ভ্রু কুচকে তাকায়। আরাফ জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে? বলবো, মোবারক সিলেট দিকে চল। কেন? সাগর ভাই সুজয় সহ অট্ট হাসিতে মেতে উঠে সবাই। হ্যালো অনিক। হ্যাঁ, আসছো? তাহলে তারা আসতেছি। ওকে, আয়। সাগর ফোন রেখে সবাইকে নিয়ে গাড়ি থেকে নামে। অধরা হাত সে খুব শক্ত করে ধরে আছে। প্রায় 10 মিনিট পর অনিক আসে। অনিক সাগরকে দেখেই জড়িয়ে ধরে। তারপর দুজন কুশল বিনিময় করে নেয়। আরমান আর শান্তার সাথেও করে। তারপর অধরার সাথে করে নেয় ভাবি হিসেবে সম্মতি দিয়ে। এরপর অনেক সবাইকে নিয়ে সেখান থেকে হেঁটে একটা বাংলোতে চলে। বাংলো ঢুকে সাগর সবাইকে পাঠিয়ে দেয় রেস্ট করার জন্য, এবং অনিকের ডান হাত রাফি অধরাকে একটা রুমে দেখিয়ে দিয়ে আসে। সবাই চলে যাওয়ার পর সাগর অনিককে নিয়ে গিয়ে বাড়ির বাইরে গিয়ে গার্ডেনে বসে। আচ্ছা, তোর মা আর বোন তো সুজয় নন্দী মারলো বুঝলাম, কিন্তু ওর এত সাহস তো হবে না যদি না সে তোর কাছের কেউ সাহায্য না পায় বা সাপোর্ট না পায়। সেটা আমিও জানি, তবে যে মেয়েটা ফোন করছিল, মানে মিম, তার কথা অনুযায়ী আমার মনে হচ্ছে মোবারক আর আরিফ সুজয়ের সাথে হাত মেলাইছে। কিন্তু তাতে তো ব্ল্যাক হায়নার ছেলেরা আমার বিরুদ্ধে যাবে না, একমাত্র আমার শান্তর আর আরমানের কথা ছাড়া। আর মিম এটাও বলছে যে আরমান থেকে দূরে থাকতে। কিন্তু কেন? আর এই মিম মেয়েটাই বা কে? আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে? সেটা তো আমিও বুঝতেছি না। আচ্ছা শোন, দেখ মেয়েটা আর কল দেয় কিনা। অনেক কথাটা বলতে না বলতে সাগরের ফোন বেজে ওঠে।
সে মোবাইল বের করে দেখে অচেনা নাম্বার, তাই রিসিভ করে, কারণ জানে যে এটা মিম। বলো। চিনে ফেলেছো এত তাড়াতাড়ি? কাজের কথায় আসো। যেভাবে বলতেছো মনে হয় তোমার কাজের লোক আমি। তাড়াতাড়ি বলো প্লিজ। আচ্ছা শোনো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাংলো থেকে চলে যাও, অধরা আর শান্তকে নিয়ে, কারণ সুজয় এবং বাকি সবাই সিলেটের দিকে আসছে, আর তারা জানে যে তুমি এখন অনেকের বাংলোতে উঠেছো। এখন সন্ধ্যা হয়ে আসছে প্রায়, এটা সুযোগ, কেউ টের পাবে না। তুমি জানলে কিভাবে যে আমি সিলেট অনিকের বাংলোতে আছি? কারণ আমি তোমার ছায়া। মানে? এসব পরে জানাবো, এখন যেটা বলছি করো। আর হ্যাঁ, আরমানকে বলবা না কিন্তু। আর শোনো, মুবারক আর আরফিকে মেরে ফেলেছে সুজয়, তাদের লাশ মেঘনা নদীতে ভাসছে এখন। কি? উত্তেজিত হওয়ার কিছুই নেই, বেঈমানদের মেরেছে, তোমারই সুবিধা। ওকে যেটা বলছি সেটা করো এখন। মা! কথাটা বলার আগে কল কেটে দেয় মেয়েটি, আর তখন অনেক জিজ্ঞাসা করে, কি রে, কি হয়েছে? কি বলছে মেয়েটা? তারপর সাগর সব খুলে বলে অনেককে। অনেক শুনে একেবারে হা হয়ে গেছে। অনিক, তোর বাইকটা কই রে? ব্যাঙ্গলোর পেছনে। চাবি? এই নে। চাবিটা নিয়ে সাগর তার ফোন বের করে এবং শান্তাকে একটা মেসেজ করে, তারপর অধরাকে, এবং ফোন পকেটে রেখে বাইকের কাছে চলে যায়। তারপর সে বাইক স্টার্ট দেয় এবং অনেককে বলে, বন্ধু, বেঁচে থাকলে দেখা হবে, আসি। এটা বলে সে বাইক নিয়ে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় দেখে আরমান তার রুম থেকে সাগরের যাওয়ার দিকে দেখছে। তা দেখে সাগর একটা মুচকি হাসি দেয়। সাগর বের হওয়ার পরপরই শান্ত বের হয় অধরাকে নিয়ে এবং সাগরের কালো বিএমডব্লিউতে উঠে বসে। আর তারপর তারাও বেরিয়ে যায় বাংলো থেকে, সেটাও আরমান দেখে। সময় তখন সন্ধ্যে 7টা। কালো বিএমডব্লিউ কার চলছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উদ্দেশ্যে। শান্ত ড্রাইভিং করছে আর অধরা পাশে বসে আছে। ঠিক তখনই শান্ত সজোরে গাড়ি ব্রেক করলো এবং দুজনের সামনে তাকিয়ে দেখে 3টা নোহা এবং আরেকটা রয়্যাল ক্রাউড গাড়ি দাঁড়িয়ে আছে। শান্ত অধরাকে গাড়ি থেকে নামতে মানা করে এবং সে বেরিয়ে পড়ে গাড়িগুলোর দিকে হাঁটতে শুরু করে। আর তখনই রয়্যাল ক্রাউড থেকে বের হয়ে আসে সুজয় নন্দী আর তার সাথে খুব পরিচিত একজন। ঠিক তখনই রবিনের সব ছেড়ে পেলে সাগরের দিকে পিস্তল তাক করে ধরে। তোর সাহসের তারিফ করতে হয়, আমি কে সেটা অবশ্যই জানোস, তারপরেও এমন সাহসের তারিফ করি। আর না জানলে জেনে নে আমি কে। আমাকে জানার জন্য প্রশাসন উঠে পড়ে লাগছে, আমি কিনা তোরে যাই না নিতাম। মস্কারি করছস মনে হয় আমার সাথে। আব্বে শালা, শহরের পাতি মাস্তান তুই, তোর সাথে কেন মস্কারি করতাম? সাগরের এমন কথা শুনে কলেজের শিক্ষক সহ সব শিক্ষার্থী একেবারে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সবাই ভাবছে পিশাচের মুখে দাঁড়িয়ে এই ছেলেটা এভাবে কেন কথা বলছে। কে এই ছেলে? আমি পাতি মাস্তান। একজনকে মেরে কে নিজেকে ডন ভাবছিস? আচ্ছা শুনি, কে তুই? বল কোন জায়গার গ্যাংস্টার তুই? হায়না, ব্ল্যাক হায়নার হায়না, যার জন্য সিআইডি, পুলিশ, র্যাব, পিবিআই সব পুরো প্রশাসনিক ঘুম হারাম। ঢাকা শহর এর ভয়াবহ আতঙ্ক। এই হচ্ছে ব্ল্যাক হায়নার গ্যাং এর লিডার, গোটা আন্ডারওয়ার্ল্ডের সম্রাট সাগর ভাই। সাগরের পিছন থেকে অনন্যা কথাগুলো বলে ওঠে। অনন্যার কথা শুনে কলেজের সবাই যেন মৃত্যুকে সামনে দেখছে, যেন জমদূত দাঁড়িয়ে আছে তাদের সামনে এবং শায়েদ গুলি করে মারে। নিথর দেহগুলো পিচ ঢালা রাস্তায় পড়ে আছে। অপরদিকে 6টা গাড়ি দাও দাও করে আগুনে জ্বলছে, সেগুলো একটু আগেই বিস্ফোরিত হয়। সাগর ভাইয়ের বদলা নেওয়ার সময় এসে গেছে, সেটা সেখানে সবাই বুঝতে পারে। ব্ল্যাক হায়নার লস সাগর ভাই আবার হিংস্র হায়নার রূপান্তরিত হয়ে গেছে। আবার শুরু হবে গোটা দেশে এবং আন্ডারওয়ার্ল্ড দুনিয়ার সাগর ভাইয়ের তাণ্ডব। সাগর পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মহাসড়কে। তাকে এভাবে দেখে মিম এগিয়ে যায়। কি গ্যাংস্টার, দাঁড়িয়ে থাকবা নাকি? ওদের ডেকেছো কেন? বারে, আমার কলিজাকে পুলিশ তুলে নিয়ে যাবে আর আমি তাকিয়ে তাকিয়ে থাকবো? তোমাকে বললাম না এই মনটা শুধু অধরার। হুকটা, আমি না হয় সেখান থেকে কিছুটা ভাগ করে নেব, না হয় অর্ধেক ভালোবাসা পাবো, তাতেও আপত্তি নেই। আজকে 5টা বছর ধরে তোমাকে ভালোবাসতেছি, এবার তো কাছে টেনে নিয়ে আসবোই, সে যাই হয়ে
যাক না কেন। সাগর এখানে কি দাঁড়িয়ে থাকবি? তোরা যা, আমি আসবো। আর শোন, পোলাপান রেডি কর, সুজয়ের মরণের সময় এসে গেছে। আচ্ছা। এক এক করে সেখান থেকে সবগুলো গাড়ি চলে যায়। অনিক এবং সায়দও চলে যায়, শুধু মিম থেকে যায় সাগরের সাথে। সাগর গিয়ে উঠে তার বিএমডব্লিউ গাড়ির সাথে, মিমও গিয়ে বসে। সাগর গাড়ি স্টার্ট দেয় আর রওনা হয় এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে মিমকে নিয়ে। আমাকে ছেড়ে দেন ভাই, প্লিজ ভাই, আর না হয় মেরে ফেলেন ভাই, এভাবে আর পারছি না ভাই। শান্তকে গুলি করার সময় তোর এই কথাটা মাইন্ডে থাকার দরকার ছিল। ভাই মাফ করে দেন ভাই, না হয় একটা গুলি করেন ভাই, প্লিজ ভাই, শুধু একটা গুলি। তুই এভাবেই যন্ত্রণা নিয়ে ধীরে ধীরে মরবি। শুধু ওমরকে এখন পাঠিয়ে দেব। ভাই প্লিজ। এনজয় ব্রো। সাগর ভাই কথাটা বলে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ব্ল্যাক হ্যান্ড একটা ছেলে বলে, ভাই, একটি মানুষকে এভাবে কেউ কিভাবে জখম করতে পারে? হাতটা কাঁপলেও না একটু, মাথায় গরম পানি ঢেলে হাতের সবগুলো আঙ্গুল কেটে চামড়া ছেলে, তার উপর মরিচের গুঁড়া দিয়ে, তার উপর অ্যাসিড দিয়ে এবং শরীরের সব হাড় ভেঙে তাকে পুরো জিন্দা লাশ বানিয়ে রেখেছে। ভাবতেই ভয় করছে আমার। এটা সাগর ভাই, ব্ল্যাক হায়েনার হিংস্র কিং, যার নাম শুনলে ভয়ে অন্তর কেঁপে ওঠে। এদিকে সাগর ধীর পায়ে হেঁটে যায় অমরের কাছে। ওর কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসে। কিরে ওমর, কেমন আছোস? সাগর ভাই, আমাকে একটাবার মাফ করে দেন ভাই, একটাবার মাফ করে দেন ভাই, আপনার দুটো পায়ে পড়ি ভাই। অধরাকে ধর্ষণ করার আগে ভাবা উচিত ছিল তখন কি হতো সেই কাজটার পরিণাম। ভাই আমাকে মাফ করে দেন ভাই, আর কখনো হবে না ভাই। ভাই আমি আজীবন আপনার ঘরে চাকর হয়ে কাটিয়ে দেবো, মাফ করে দেন ভাই। সাগর কথাটা শুনে আর দেরি করে না, সোজা টেবিলের উপরে রাখা তলোয়ারটা দিয়ে দুই কোপে অমরের হাঁটু পর্যন্ত পা দুটো আলাদা করে ফেলে। অমর গগন বিদারী এক আত্মচিৎকার দিয়ে ওঠে। পরপর আবার কোনো দুই কূপ দেয় অমরের দুই হাতে, আর সমানভাবে কেটে নিচে পড়ে যায় তার হাত দুটো। অমরের যেন প্রাণটা যায় যায়, সে এই যন্ত্রণা সহ্য করতে পারছে না। ঠিক তখন সাগর আরেকটা কোপ মারে তার লিঙ্গে। ভয়ঙ্করভাবে একটা চিৎকার দেয় অমর, আর নিথর হয়ে পড়ে যায় তার ধরটা। সাগরের এমন ভয়ঙ্কর মৃত্যুদণ্ড দেখে সেখানে থাকা 4-5 জন ছেলে অজ্ঞান হয়ে পড়ে যায়, যেন কোনো যমদূত বাস্তবে দুনিয়ায় এসে গেছে। হাত মুছে তাজা রক্ত নিয়ে সেখান থেকে বের হয়ে যায় সাগর এবং হাঁটতে থাকে তার গাড়ির দিকে, এবং গাড়িতে উঠে রওনা হয় অন্য একটা গন্তব্যের দিকে। সময় তখন রাত 3:30। ব্ল্যাক হাইনার মূর্তিওয়ালা 10টার গাড়ি ঢুকে ঢাকা কাফরুলে থাকা একটা বাংলোতে। মাঝখানে গাড়িটায় সাগর ভাই এবং মিম। গাড়িগুলো বাংলোয় গিয়ে থামে। সবগুলো গার্ড সাগর ভাইকে দেখে সালাম দিয়ে মাথা নিচু করে ফেলে। গাড়িগুলো থেকে এক এক করে সব ছেলে পেলে নেমে দাঁড়ায়। সাগর ভাই এবং মিমও গাড়ি থেকে নামে। সবগুলো ছেলে এবং সাগর ভাই আর মিম বাংলোর ভিতরে ঢুকে। বাংলোয় ঢুকতে সাগর দেখতে পায় সুজয় নন্দী বেঁধে রাখা রয়েছে। সাগরকে দেখে এগিয়ে আসে সায়েদ, অনিক। এতক্ষণে আসছস? একটারে উপরে পাঠাতে দেরি হয়ে পড়ছিল তাই। কারে ও শেষ, দুনিয়ার বাহিরে আছে এখন। বুঝছি। এখন বল, কি জানতে পারছস ওকে এখানে এভাবে বেঁধে রেখে? কিছু বলে নাই এখনো। কি বলস? তাহলে উপরে পাঠাই দে। গুড বাই, এনজয় ব্রো। এটা বলে সে তার 9mm পিস্তল বের করে সুজয়ের দিকে তাক করে। ভাই ভাই প্লিজ আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি তো তোর বন্ধু ছিলাম, আমাকে এবারের মতো ছেড়ে দে প্লিজ, আর কখনো এমন করবো না। সরি, তুই আমার অধরাকে আমার থেকে ছিনাই নিয়ে গেছস। তুই আমার কাছ থেকে আমার কলিজাটা আলাদা করে ফেলছস। তোরে বাঁচার অধিকার নাই। কোন জায়গায় যেন গুলিটা করছিলি? এটা বলে সে তার পিস্তলটা সুজয়ের পেটে বরাবর নিয়ে যায় এবং ঠাস করে একটা গুলি করে আর উঠে দাঁড়ায়, এবং সায়েদ, অনিক এবং মিম সহ পুরো ব্ল্যাক হায়নাকে বলে, সবাই মিলে ওর উপর সবগুলা বুলেট খরচ করে। একটা বুলেটও যেন না থাকে, সব যেন তার শরীরে থাকে। সাগরের কথাটা শেষ হতেই সবাই শুরু করে গুলি বর্ষণ। সুজয়ের পুরো শরীরে বুলেটের একাকার, একে প্রত্যেকটা অংশ ছেদ করে ফেলেছে। সাগর সেখান থেকে একটা সিগারেট ধরিয়ে বের হয় এবং গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। আর তখন মিম এসে সাগরের হাতটা শক্ত করে ধরে আর পাশে দাঁড়ায়। এরপরই সায়াদ এবং অনিক আসে। আমার বদলা নেওয়া শেষ। শুধু আফসোস এটাই যে আরমানকে নিজের হাতে মারতে পারলাম না। ওকে সুজয় মেরে দিছে আমার আগে। যাই হোক, তোরা তো অতটার ব্যাপারে সব জানতি নাকি? সে তো নাই।
তবে এখন ওর বদলে মিম আমার জীবনে এসেছে। আমি মিমকে হারাতে চাই না, আর তাই তাকে কথা দিছি যে এই গ্যাংস্টার দুনিয়া মাফিয়া জগৎ ছেড়ে দিব। তাই আজকেই আমি চলে যাব অনেক দূরে। আর এখন শুধু তুই আর সায়েদ এই ব্ল্যাক হাইনা গ্যাংয়ের লিডার, তোরাই নতুন লর্ড। সাগরের এমন কথা শুনে তারা পুরো হতভম্ব হয়ে যায়। সাগর, এটা কিভাবে হয়? কেউ কোনো দিন কথা বলবি না, চুপ একদম। যাই, আমি জানি না আবার কখন দেখা হবে। এটা বলে সে গাড়ির ভেতরে তার মাথাটা ঠেকায় এবং শান্তাকে বলে উঠে এখান থেকে বেরিয়ে পড়তে, কারণ শান্ত ড্রাইভিং সিটে ছিল। সাগর মিমের হাতটা ধরে গাড়িতে গিয়ে বসে। একবারে শান্ত গাড়ি স্টার্ট দিয়ে রওনা হয় তাদের নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে, রওনা হয় তাদের পরবর্তী সংসারের উদ্দেশ্যে।